হ্যালো, ওয়েলকাম টু ইউর নিউ বিউটিফুল চ্যানেল সায়েন্স কিউব। আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর। এই অধ্যায়ের প্রত্যেকটা টপিকের ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। চলো তাহলে শুরু করি। তো ভেক্টর অধ্যায়টাকে আমরা তিনটা পার্টে ভেঙে নিব। মেইন তিনটা পার্ট। প্রথমটা হচ্ছে ভেক্টর, আর এই পার্টের মধ্যে আমরা পড়ব ভেক্টর ইন্ট্রোডাকশন, তারপর ভেক্টরের প্রকারভেদ এবং বিভিন্ন ধরনের অপারেশন পড়ব। দ্বিতীয় পার্টটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ। রিলেটিভ ভেলোসিটি, এই পার্টটাতে আমরা নদী নৌকার ম্যাথ আর বৃষ্টি ম্যাথ ওই ধরনের প্রবলেমগুলো আমরা এখানে সলভ করব। আর 3 নম্বর পার্টটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। এখানে আমরা ভেক্টরের ডাইভারজেন্স, কার্ল, গ্রেডিয়েন্ট এই ধরনের সকল প্রবলেম আমরা এখানে সলভ করব। অর্থাৎ ক্যালকুলাস রিলেটেড যে ভেক্টরগুলো তোমাদের ইন্টারে আছে সেগুলো আমরা এখানে সলভ করব। তো আমরা পুরো ভেক্টরটাকে এই তিনটা পার্টে ভেঙে তারপর পড়ব। এখন তোমরা যদি চাও এখানে আমরা আরো অনেকগুলো ছোট ছোট টপিকে ভাঙতে পারি, কিন্তু আমরা এতগুলো টপিকে ভাঙবো না। আমরা মেইন তিনটা টপিকে রেখেই ভেক্টরটাকে কমপ্লিট করার ট্রাই করব। তো চলো আমরা প্রথমে ভেক্টর দিয়েই শুরু করি। ভেক্টর, ভেক্টর অধ্যায়টা পড়ার আগে আমরা জেনে নেই যে কেন ভেক্টরটা পড়ব। তোমরা যাকে নিয়ে এত পড়ালেখা করবা তাকে কেন পড়বা, সেই অ্যান্সারই যদি তোমার কাছে না থাকে তাহলে এই অধ্যায়টা পড়ার যে একটা ইন্টারেস্ট সেটা তোমার মধ্যে থাকবে না। তা আগে চলো দেখে নিই যে ভেক্টরটা কেন পড়ব। তো প্রথমে আমরা একটা ফান টাইপের এক্সাম্পল দেখি, তারপর আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখব। ধরো এখানে একজন অন্ধ লোক লাঠি ধরে দাঁড়িয়ে আছে, আর এই লোকটা থেকে 10 মিটার দূরে সামনের দিকে ওর বাসা, আর এই লোকটার ঠিক 10 মিটার দূরে পিছনের দিকে মৃত্যুর কুয়া, ডেথ ওয়েল। তো এই লোকটা এখানে দাঁড়িয়ে আছে এই পয়েন্টে। তো 10 মিটার সামনে ওর বাসা আর 10 মিটার দূরে হচ্ছে মৃত্যুর কুয়া, যেখানে পড়লে তোমরা জানো কি হবে। আর এই মৃত্যুর কুয়াটা মনে করো অনেক পুরানো কুয়া, যেখানে অনেক কাঁচ ভাঙা ফেলে রাখা হয়েছে আর বিভিন্ন ধরনের চোকা জিনিস এখানে ফেলে রাখা হয়েছে। তো এই লোকটার সামনে মনে করো আরেকজন লোক একটা চেয়ারে বসে আছে। তো এই অন্ধ লোকটা এই লোকটাকে জিজ্ঞেস করলো যে ভাই আমার বাসাটা কোথায়, আমাকে একটু বলে দেন, আমার বাসা কতটুকু দূরত্বে। এই লোকটা বললো যে আপনার বাসা 10 মিটার দূরত্বে। তো এই অন্ধ লোকটা কি করলো, এদিকে 10 মিটার না গিয়ে এদিকে 10 মিটার যাওয়া শুরু করলো। নতুন নতুন অন্ধ তো ওনার এত এক্সপিরিয়েন্স নাই, যেহেতু নতুন নতুন অন্ধ হয়েছে। তো ওনার ধারণা নাই যে উনি কোন দিকে বাসা, তো উনি জানে না ওনার বাসাটা কোথায়। সেজন্য উনি ওনাকে জিজ্ঞেস করলো যে আপনার বাসা কোথায়। তোমরা জানো যারা অন্ধ লোক তাদের অনেক ক্যাপাসিটি থাকে, কারণ আল্লাহ একটা জিনিস কমিয়ে দিলে তার অন্য আরেকটা সেন্স অনেক বেশি স্ট্রং করে দেয়। তো লোকটা যেহেতু নতুন অন্ধ, অতটা এখনো এক্সপার্ট হয় নাই। তো এই লোকটাকে জিজ্ঞেস করলো যে এই যে বসে আছে এই লোকটাকে জিজ্ঞেস করলো যে ওনার বাসা কোথায়। আর উনি বললো আপনার বাসা 10 মিটার দূরে। তো উনি কি করলো, এদিকে না গিয়ে এদিকে 10 মিটার যাওয়া শুরু করলো। এদিকে 10 মিটার যাওয়ার পর বাকিটা তোমরা জানো, বাকি ইতিহাস কি হবে। তো উনি তো আর বাসায় গিয়ে পৌঁছাবে না, উনি এমন বাসায় গিয়ে পৌঁছাবে যে বাসা থেকে আর ফিরে আসতে পারবে না। তো একটা জিনিস চিন্তা করে দেখো, যদি এই লোকটার ভেক্টর সম্পর্কে ধারণা থাকতো, যে অন্ধ লোকটা যদি ভেক্টর সম্পর্কে ধারণা থাকতো, এই বসা লোকটা যখনই বলেছে আপনি 10 মিটার দূরত্বে যান আপনার বাসা পেয়ে যাবেন, তাহলে এই লোকটা জিজ্ঞেস করতো যে ভাই আমার বাসাটা কোন দিকে 10 মিটার দূরে, আমার বাসা কি পিছনের দিকে 10 মিটার দূরে নাকি সামনের দিকে 10 মিটার দূরে। অথবা এই যে বসা লোকটার যদি ভেক্টর সম্পর্কে নলেজ থাকতো, উনি মান বলার পাশাপাশি দিকটাও বলে দিত। উনি বলে দিত যে আপনি সামনের দিকে 10 মিটার যান। যেহেতু দুজনের কারোরই ভেক্টর সম্পর্কে নলেজ নাই, সেজন্য ওরা দিকের কথা মাথায় আনে নাই। যার ফলে কি হয়েছে, এই লোকটা যেতে চেয়েছিল বাসায়, আর এমন বাসায় গেছে যেখান থেকে আর কখনো ফেরা সম্ভব না।
তো দেখো, সিম্পল একটা ভেক্টর সম্পর্কে নলেজ না থাকার কারণে আজকে ওনার কি অবস্থা, কোথায় বাসা আর কোথায় কোন বাসা। তো এটা তো একটা ফান টাইপের এক্সাম্পল ছিল। তো চলো আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। তোমরা মোটামুটি সবাই ব্রিজ দেখেছো। তো ব্রিজ তৈরি করার সময় অনেকগুলো প্যারামিটারের কথা মাথায় রাখতে হয়, তার মধ্যে অন্যতম প্যারামিটার হচ্ছে ফোর্স। যদি তোমার ফোর্স সম্পর্কে নলেজ না থাকে তাহলে তুমি একটা ব্রিজ তৈরি করতে পারবা না। আর ফোর্স সম্পর্কে নলেজ থাকতে হলে তোমাকে অবশ্যই ভেক্টর সম্পর্কে নলেজ থাকতে হবে, কারণ ফোর্স হচ্ছে একটা ভেক্টর রাশি। একটা ঝুলন্ত ব্রিজের কথা চিন্তা করো। ধরো এটা হচ্ছে একটা ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজটা তৈরি করার সময় এখানে কতগুলো রশি দিয়ে তুমি এদিকে টান দিবে, এখানে রশি দিয়ে তুমি এদিকে টান দিবে। এখন রশিগুলো তুমি কি সমান্তরালে রাখবে নাকি একটা অ্যাঙ্গেল করে রাখবে? তুমি রশিগুলো কিভাবে টানা দিলে এই ব্রিজটা বেশি স্টেবল থাকবে? এখন তোমার যদি বল সম্পর্কে নলেজ না থাকে, তুমি কি এই রশিগুলো সঠিকভাবে লাগাতে পারবে? তো যদি সঠিকভাবে তুমি লাগাতে না পারো তাহলে তুমি একটা স্টেবল ব্রিজ তৈরি করতে পারবা না। তাহলে যদি বল সম্পর্কে বা ভেক্টর সম্পর্কে তোমার নলেজ না থাকে, একটা ব্রিজ তোমার কাছে তৈরি করা পসিবল না। আবার ধরো যে এখন চাঁদে যাওয়াটা মনে করো অ্যাভেলেবল হয়ে গেছে, অর্থাৎ যে চায় সে চাঁদে যেতে পারবে। তো নাসা থেকে মনে করো তোমার ডাক পড়েছে আর তুমি একজন ইঞ্জিনিয়ার। তো নাসা থেকে তোমাকে বলা হলো যে আপনি একটা চাঁদে ব্রিজ তৈরি করেন। ধরো এটা হচ্ছে আর্থ, আপনি একটা পৃথিবীতে ব্রিজ তৈরি করেন আর একটা চাঁদে ব্রিজ তৈরি করেন, এটা হচ্ছে মুন। তো তুমি একজন ইঞ্জিনিয়ার, তো তোমার কাছে অফার এসেছে নাসা থেকে, তাও আবার যে একটা চাঁদে ব্রিজ তৈরি করতে হবে আর একটা পৃথিবীতে ব্রিজ তৈরি করতে হবে। তো আমার প্রথম কোয়েশ্চেন হচ্ছে, তুমি পৃথিবীতে যেই কোয়ালিটি ব্রিজ তৈরি করবা সেম একই কোয়ালিটি ব্রিজ কি তুমি চাঁদের দেশে তৈরি করবা? তো ধরো যে পৃথিবীতে তুমি একটা ঝুলন্ত ব্রিজ তৈরি করলা, এটা হচ্ছে একটা ঝুলন্ত ব্রিজ, আর এখানে তুমি রশি দিয়ে টান দিয়ে রেখেছো। আর একই আরেকটা ব্রিজ তুমি চাঁদের দেশে তৈরি করেছো, এখানেও তুমি রশি দিয়ে টান দিয়ে রেখেছো। তো ধরো সেম ভরের একটা গাড়ি আমি এই ব্রিজের উপরে চালাবো আর একই ভরের একটা গাড়ি আমি চাঁদের দেশের ব্রিজে চালাবো। তো এখানে মনে করো একটা কার, এই কারটার ভর মনে করো 10 কেজি। আর পৃথিবীর গ্র্যাভিটি তো আমাদের জানাই আছে, পৃথিবীর গ্র্যাভিটি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তা আমরা জানি যে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, আর এটাই হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বলের কারণে এই পৃথিবী কাঠটাকে নিচের দিকে টান দিবে। কত বলে টান দিবে? এফ জি বলে। আর এফ জি সমান আমরা জানি, গ্র্যাভিটেশনাল ফোর্স সমান আমরা জানি এম এ। এম এর মান দেওয়া আছে 10, সরি এম জি। তো এখানে জি এর মান হচ্ছে 9.8। তো গ্র্যাভিটেশনাল ফোর্স আসছে 98 নিউটন। তাহলে এই যে পৃথিবীতে যে কাঠটা আছে সেই কাঠটা এই যে ব্রিজ যেটা দেওয়া আছে সেটার মধ্যে কতটুকু বল দিবে? 98 নিউটন বল দিবে। এখন সেম কার যদি আমি এখানে ইউজ করি বা সেম কারটা যদি এখানে চালানো হয় তাহলে কি হবে? তো এখানে যদি কারটা চালানো হয়, এটা হচ্ছে কার। তো আমরা জানি যে মুনে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে 1.625 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর কারের ভর তো 10 কেজি। তাহলে মুন এই কারটার উপর কি পরিমাণ বল প্রয়োগ করবে? তো যে বলটা প্রয়োগ করবে সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। আর গ্র্যাভিটেশনাল ফোর্স সমান আমরা জানি এফ ইকুয়াল এম জি। আর এম এর মান হচ্ছে 10, জি এর মান হচ্ছে 1.625, তাহলে অ্যান্সার আসছে 16.25 নিউটন। তাহলে চিন্তা করে দেখো যে পৃথিবীতে যে ব্রিজ সেটা ফিল করবে 78 নিউটন বল, আর চাঁদের যে ব্রিজ সেটা ফিল করবে 16.25 নিউটন। এখন আমার কথা হচ্ছে, একজন ইঞ্জিনিয়ার হিসেবে তুমি একজন ভালো মানের ইঞ্জিনিয়ার, নাসা থেকে তোমার ডাক পড়েছে। তো তুমি যেই ব্রিজ পৃথিবীতে তৈরি করেছো সেম একই কোয়ালিটি ব্রিজ কি তোমার চাঁদের দেশে তৈরি করার দরকার আছে? পৃথিবীতে তো বস্তুগুলোর ভর অনেক বেশি হয়ে থাকে, পৃথিবীতে বস্তুগুলোর ওজন অনেক বেশি হয়ে থাকে, চাঁদের দেশে তার তুলনায় অনেক কম হয়ে থাকে। এখন এই যে একটা অনেক ভালো কোয়ালিটি ব্রিজ পৃথিবীতে দরকার, কিন্তু চাঁদের দেশে কি এত ভালো কোয়ালিটি ব্রিজ দরকার? মোটামুটি তুমি চাইলে অনেকটা টাকা সেভ করতে পারো এখান থেকে। আর একজন ইঞ্জিনিয়ার হিসেবে তো তোমার এটাই করা উচিত না, যে যেখানে যে জিনিস প্রয়োজন সেখানে সেটাই ইউজ করবা। যেহেতু চাঁদের দেশে আমার জিনিসপত্রের ওয়েট কম হচ্ছে, তো এখানে মোটামুটি এর চাইতে লো কোয়ালিটি জিনিসপত্র ইউজ করলেও চলবে। তো
তো যেহেতু নাসা থেকে ডাক পড়েছে, আশা করি তোমরা এই কথাটা মাথায় রাখবা। তো এখন দেখো, যদি তোমার ভেক্টর সম্পর্কে নলেজ না থাকে, বল সম্পর্কে নলেজ না থাকে, তাহলে তুমি আন্তাজি দুইটা ব্রিজ তৈরি করে দিবা। আর নাসা থেকে যে ডাকটা পড়েছিল সেই ডাকটা তো পজিটিভ ছিল। এই ধরনের কাজ যদি তোমার কাছে তুমি করে থাকো, যে একই মানে ব্রিজ যদি তৈরি করে থাকো, ডাক পড়া তো দূরের কথা, পজিটিভ কোয়ালিটি বাদ দিয়ে তোমার কাছে নাসা থেকে নেগেটিভ কোয়ালিটি আসবে, অর্থাৎ তোমাকে ব্যান করে দেওয়া হবে, কারণ তুমি ওদের অনেক টাকা পয়সা নষ্ট করছো, তো তোমাকে ব্যান করে দেওয়া হবে। তো আশা করি বুঝতে পেরেছো আমাদের লাইফে কেন ভেক্টর প্রয়োজন। তার অনেক রিয়েল লাইফ এক্সাম্পল আছে, এগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পারবা। তো এই হচ্ছে তোমাদের একটা রিয়েল লাইফ এক্সাম্পল, যে আমরা যখন ব্রিজ তৈরি করি তখন আমাদের বল সম্পর্কে অনেক বেশি নলেজ থাকতে হয়। শুধুমাত্র বল সম্পর্কেও না, যে কতটুকু রশি লাগবে, কোন দিকে সরণ দিতে হবে, সেটাও আমাদের ফোকাস রাখতে হবে। তো চলো এখন আমরা ভেক্টর সম্পর্কেই পড়ালেখা শুরু করে দিই। আশা করি এখন তো বুঝতে পেরেছো যে ভেক্টর কেন প্রয়োজন। তো তোমরা ভেক্টর সাহেবের প্রয়োজনীয়তা অনুভব করতে পেরেছো। তো এখন চলো আমরা ভেক্টর সাহেবকে দেখে নিই। ভেক্টর, তো ভেক্টর রাশি কাকে বলে? ভেক্টর কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে হচ্ছে রাশি, কোয়ান্টিটি। তো ভেক্টর রাশি কাকে বলে? যে সকল রাশির মান এবং দিক আছে তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। যেমন মনে করো সরণ, এর মানও আছে, দিকও আছে। ওই যে একটা এক্সাম্পল দেখলাম, অন্ধলোক, সরণ ভেক্টর রাশি না জানার কারণে ওনার কি অবস্থা হয়েছে। আচ্ছা, তার আগে আমি একটা তোমাদেরকে কোশ্চেন করি। ধরো সরণ যদি ভেক্টর রাশি না হয়ে স্কেলার রাশি হতো, তাহলে কি হতো? একটু চিন্তা করে দেখো তো। যেমন ধরো এটা হচ্ছে তুমি, আর এখান থেকে 10 মিটার দূরে তোমার বাসা। তো সামনের দিকে তোমার বাসা না। এখন যদি এমন হতো তুমি যেদিকেই 10 মিটার দূরত্ব অতিক্রম করো তুমি তোমার বাসা পেয়ে যাবে, তাহলে কি তোমার কাছে ডিসপ্লেসমেন্ট বা সরণ ভেক্টর রাশি বলার দরকার ছিল? কারণ দিক তো আর ম্যাটার করছে না, তুমি যেদিকেই যাও তোমার বাসা পেয়ে যাচ্ছ। একটু ইমাজিন করো, যদি তোমার এই সরণটা স্কেলার রাশি হতো তাহলে কি হতো। ধরো তুমি একটা সেন্টারে দাঁড়িয়ে আছো, আর তোমার চারপাশে একটা ফুটবলের কথা চিন্তা করো, আর ফুটবলের মাঝখানে তুমি, ফুটবলের পুরো সেন্টার, একদম সেন্টারে তুমি। এই ফুটবলের চারপাশে তোমার বাসা, এখানে 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 প্রত্যেকটা জায়গায় তোমার বাসা। যেহেতু তুমি সেন্টারে, ধরে নাও ফুটবলের ব্যাসার্ধ হচ্ছে 10 মিটার। এখন ফুটবলটার যে সারফেস দেওয়া আছে পুরো সব জায়গায় তোমার বাসাটা আছে। এখন তুমি সেন্টার থেকে যেই দিকেই 10 মিটার দূরত্ব অতিক্রম করো তুমি কিন্তু তোমার বাসা পেয়ে যাবে। তো এই ক্ষেত্রে যদি এমনটা হতো যে একটা পুরা জায়গায়, যে আমি এখানে, তুমি এখানে দাঁড়িয়ে আছো, আর চারপাশে, পুরো চারপাশে তোমার বাসা আছে, তাহলে তোমার কি আর এই 10 মিটার সরণের জন্য আর দিকের প্রয়োজন ছিল? তুমি এদিকে 10 মিটার যাও তুমি বাসা পেয়ে যাবে, তুমি এদিকে 10 মিটার যাও তাও বাসা পেয়ে যাবে, এদিকে 10 মিটার যাও তাও বাসা পেয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের যে সরণ সেটা ভেক্টর রাশি না হয়ে স্কেলার রাশি হতো, কারণ তখন আর দিকের প্রয়োজন হচ্ছে না। তো যেখানে দিকের প্রয়োজন হচ্ছে না সেখানে তো মান দিয়েই প্রকাশ করতে পারছি। তখন তোমার কাছে কি হতো, এই যে ভেক্টর রাশি না হয়ে সরণটা স্কেলার রাশি হতো। বাট এটা তো কখনো সম্ভব না। তুমি এখানে দাঁড়িয়ে আছো, এখান থেকে 10 মিটার দূরত্বে তোমার বাসা, তার মানে এই না যে চারপাশেই তোমার বাসা আছে। তাহলে এই যে সরণ ভেক্টর রাশি, কারণ এটা তো কখনো সম্ভব না যে তোমার চারপাশেই তোমার বাসা, তুমি যেখানে যাও তুমি যেখানেই যাও তোমার বাসা পেয়ে যাবে। অতএব সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি যার মানও প্রয়োজন, দিকও প্রয়োজন, কারণ তোমার বাসা যে কোনো একদিকে থাকবে, সকল দিকে না। আবার ফোর্স, ফোর্স তো একটা ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি হচ্ছে সেগুলো যেগুলোর মানও থাকবে, দিকও থাকবে। আ কোয়ান্টিটি, আ কোয়ান্টিটি উইথ ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড মানে হচ্ছে মান, অ্যান্ড ডিরেকশন। তো এমন একটা রাশি যার মানও থাকবে, দিকও থাকবে। এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি যে সরণ বা ডিসপ্লেসমেন্ট, তারপর বল বা ফোর্স, তারপর বেগ বা ভেলোসিটি, তারপর অ্যাক্সেলারেশন বা ত্বরণ, তারপর গ্র্যাভিটেশনাল ফিল্ড, তারপর ইলেকট্রিক ফিল্ড, তারপর ম্যাগনেটিক ফিল্ড, তারপর পজিশন ভেক্টর। তো আরো অনেকগুলো রাশি আছে, তো এখানে কিছু এক্সাম্পল যেগুলো হচ্ছে ভেক্টর রাশি।
তো ভেক্টর রাশি সম্পর্কে জানলাম যে ভেক্টর রাশি হচ্ছে এমন একটা রাশি যার মানও থাকবে, দিকও থাকবে, কিছু এক্সাম্পলও দেখলাম। এখন এই ভেক্টর রাশিকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? ধরো একটা লোক এ স্থান থেকে বি স্থানে গেছে, আর এ স্থান থেকে বি স্থানের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। তাহলে এরকম একটা লাইন দিয়ে আমরা বুঝিয়ে দিলাম 10 মিটার দৈর্ঘ্য। এখন লোকটা তো এ স্থান থেকে বি স্থানে গেছে, তো এ স্থান থেকে যে বি স্থানে গেছে আমি কিভাবে দেখাবো? তা আমি একটা অ্যারো চিহ্ন দিয়ে দিব এ থেকে বি এর দিকে। তাহলে দেখো তো এই অ্যারো চিহ্নটা কতটুকু মান তাও ইন্ডিকেট করছে, আর কোন দিকে তাও ইন্ডিকেট করছে। অ্যারো চিহ্নের দৈর্ঘ্য যেটা সেটা ইন্ডিকেট করছে কত মানের, আর অ্যারো চিহ্নের দিকটা ইন্ডিকেট করছে কোন দিকে, বা মাথাটা ইন্ডিকেট করছে কোন দিকে। তাহলে এই একটা অ্যারো চিহ্নের সাহায্যে তুমি দুইটা জিনিসই প্রকাশ করতে পারছো, তুমি মানও প্রকাশ করতে পারছো আর দিকও প্রকাশ করতে পারছো। তাহলে কি একটা ভেক্টর রাশিকে আমরা চাইলে অ্যারো চিহ্নের সাহায্যে প্রকাশ করতে পারি? অবশ্যই আমরা একটা ভেক্টর রাশিকে অ্যারো চিহ্নের সাহায্যে প্রকাশ করতে পারি। তাহলে ভেক্টর রাশির রিপ্রেজেন্টেশন আমরা এখন দেখব। রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর রাশিকে আমরা দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, আরেকটা হচ্ছে টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন। এখন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি, একটু এদিকে চিন্তা করে দেখো তো। এই রিপ্রেজেন্টেশনটা একটা ভেক্টর রাশি রিপ্রেজেন্টেশন, এটার দৈর্ঘ্যটা ইন্ডিকেট করছে ভেক্টর রাশির মান, আর এটার মাথাটা ইন্ডিকেট করছে কোন দিকে। আর এই যে রিপ্রেজেন্টেশন যেটা, এটা কি টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন? এটা একটা গ্রাফের মতো রিপ্রেজেন্টেশন না? তো এটাকে বলা হয় গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তাহলে একটা ভেক্টরকে গ্রাফিক্যালি আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? বাই অ্যান অ্যারো। একটি অ্যারো দ্বারা আমরা কি করতে পারবো? একটা ভেক্টর রাশিকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারবো। এটা হচ্ছে একটা ভেক্টর রাশির গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। যেমন কিছু এক্সাম্পল দেখো, মনে করো একটা লোক এ স্থান থেকে বি স্থানে এসেছে। তো মনে করো এ স্থান থেকে বি স্থানের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। তাহলে এই যে আমরা দৈর্ঘ্য আঁকলাম 10 মিটার দৈর্ঘ্য, আর যেহেতু এ থেকে বি এর দিকে যাচ্ছে তো আমরা একটা অ্যারো চিহ্ন দিয়ে দিব এ থেকে বি এর দিকে। তারপর মনে করো বি থেকে সি এর দিকে 20 মিটার গেছে। তো বি থেকে সি এর দিকে যদি 20 মিটার যায়, এই অ্যারোটা যতটুকু হবে এটা তার দ্বিগুণ পরিমাণ হবে। তো মনে করো এটা হচ্ছে যে কি সি পয়েন্ট। তাহলে এই যে অ্যারো চিহ্ন যেটা, সেটা এই যে একটা রেখা যেটা, সেটা ইন্ডিকেট করে 20 মিটার দৈর্ঘ্য, আর এর মাথাটা ইন্ডিকেট করে বি থেকে সি এর দিকে। তো একটা ভেক্টর রাশিকে আমরা গ্রাফিক্যালি একটা অ্যারো চিহ্নের সাহায্যে রিপ্রেজেন্ট করতে পারি। এখন গ্রাফিক্যালি তো রিপ্রেজেন্ট করতে পারি, তো টেক্সচুয়ালি কিভাবে রিপ্রেজেন্ট করব? কারণ গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন তো আমরা ম্যাথমেটিক্সে ইউজ করতে পারবো না। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যখন ম্যাথ আবিষ্কার হয়নি তখন ছিল, যখন সংখ্যাও আবিষ্কার হয়নি তখন আমরা সকল ক্যালকুলেশন কি করতাম? গ্রাফিক্যালি করতে পারতাম। যেমন 1 হলে একটা চিহ্ন, 2 হলে 2টা, 3 হলে 3টা, 4 হলে 4টা। তো এখন তো আর আমাদের এই ধরনের রিপ্রেজেন্টেশন করার প্রয়োজন হয় না। তো আমরা যখন ভেক্টরে ম্যাথ করতে যাব তখন তো আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কোনো কাজে আসবে না, এটা শুধুমাত্র রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে এটা কাজে আসবে। তো আমরা টেক্সচুয়ালি কিভাবে রিপ্রেজেন্ট করব? তো টেক্সচুয়ালি রিপ্রেজেন্ট করব যে একটা লোক এ স্থান থেকে বি স্থানে গেছে, আমরা বলবো যে এ স্থান থেকে বি স্থানে গেছে, আর এ বি এর দৈর্ঘ্য কত? 10 মিটার। এখানে লোকটা এক্স অক্ষের দিকে গেছে, তো এ বি এর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। আর যেহেতু এ থেকে বি এর দিকে গেছে, এটা তো ভেক্টর রাশি, আর এ বি তো এখানে ভেক্টর মিন করছে না, এ বি মিন করছে একটা মান। যেমন যখন তোমরা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য লিখতা, এটা মনে করো এ শীর্ষবিন্দু, এটা হচ্ছে বি শীর্ষবিন্দু, এটা হচ্ছে সি শীর্ষবিন্দু। ধরে নাও এ বি এর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, আর বি সি এর দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, আর এ সি এর দৈর্ঘ্য হচ্ছে 17 মিটার। তখন তুমি কি বলতে? তুমি বলতা যে এ বি এর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, আর বি সি এর দৈর্ঘ্য 15 মিটার, সি এর দৈর্ঘ্য 17 মিটার। তো এই যে এ বি যেটা, এটা তো মান ইন্ডিকেট করছে, এটা তো ভেক্টর রাশি ইন্ডিকেট করছে না, এটা ইন্ডিকেট করছে এ বি বাহুর দৈর্ঘ্য। সিমিলারলি বি সি ইন্ডিকেট করছে বি সি বাহুর দৈর্ঘ্য, আর সি এ ইন্ডিকেট করছে সি এ বাহুর দৈর্ঘ্য। তা আমরা যদি এই ভেক্টরটাকে টেক্সচুয়ালি এভাবে লিখি, তাহলে তো এটা শুধুমাত্র মান ইন্ডিকেট করবে, আমাদের তো ভেক্টর ইন্ডিকেট প্রকাশ করতে হবে। যেহেতু ভেক্টর প্রকাশ করতে হবে, তখন আমরা কি কাজ করবো? এর উপর একটা অ্যারো চিহ্ন দিয়ে দিব, তাহলে বোঝাচ্ছে এ থেকে বি এর ভেক্টর।
এ থেকে বি ভেক্টর। তো এ থেকে বি ভেক্টর, এই পাশে তো ভেক্টর লিখলাম, কিন্তু এই পাশে তো শুধুমাত্র মান চলে আসছে। এই পাশে আমরা একটা আইকেপ লাগাই দিব। এখন আইকেপটা কেন লাগাবো এটা আমরা একটু পরে জানতে পারবো, আপাতত আমি বলছি আইকেপ লাগিয়ে দাও। তাহলে এখানে আমরা দেখলাম যে একটা ভেক্টর রাশিকে আমরা টেক্সচুয়ালি কিভাবে রিপ্রেজেন্ট করব, যে এ থেকে যেহেতু বি এর দিকে গিয়েছে তাহলে এ বি, আর যেহেতু ভেক্টর সেজন্য দিয়ে দিব একটা অ্যারো চিহ্ন, এ বি ভেক্টর। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে টেক্সচুয়ালি রিপ্রেজেন্ট করা হয়। তো আমরা চলো কিছু এক্সাম্পল দেখি, তোমাদের যে কনফিউশন সেগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। সরণ তো একটা ভেক্টর রাশি না, তো ডিসপ্লেসমেন্ট নিয়ে একটু আলোচনা করি। ডিসপ্লেসমেন্ট, ধরো একটা লোক এই পয়েন্টে আছে, এই পয়েন্ট থেকে একটা লোক বি পয়েন্টে গিয়েছে, আর বি পয়েন্ট থেকে সি পয়েন্টে গিয়েছে। তাহলে এই পয়েন্ট থেকে প্রথমে বি পয়েন্টে, বি পয়েন্ট থেকে সি পয়েন্টে। তাহলে এই লোকটার সরণ কতটুকু? তো তোমরা তো জানো সরণ হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব। তো সরণ হচ্ছে এখানের মধ্যে এটা। তাহলে আমরা কি বলতে পারি যে এই রাস্তাটা যেই সরণ ইন্ডিকেট করছে আর এই রাস্তাটা সেম সরণ ইন্ডিকেট করছে। আর এই ভেক্টরটাকে আমরা টেক্সচুয়ালি কিভাবে লিখতে পারি, যে এ টু বি ভেক্টর, আর এটা হচ্ছে বি টু সি ভেক্টর। আর এই দুইটা ভেক্টর যা ইন্ডিকেট করে এটা একই সেম জিনিস ইন্ডিকেট করে। তাহলে কি আমি বলতে পারি না এখানের মধ্যে যে এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর ইজ ইকুয়াল এ টু সি ভেক্টর? আমি এটা বলছি না যে এ বি এর মান প্লাস বি সি এর মান ইজ ইকুয়াল এ সি এর মান। এটা কখনোই সঠিক না, এটা নেভার ট্রু। কারণ তোমরা জানো যে ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হয়। মনে করো এটা হচ্ছে একটা ত্রিভুজ, এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি শীর্ষবিন্দু, এটা হচ্ছে সি শীর্ষবিন্দু। তো এই দুইটা বাহু যোগ করলে এদের যোগফল অলওয়েজ এই বাহু অপেক্ষা বড় হবে। আবার তুমি যদি এই দুইটা বাহু যোগ করো তাহলে এদের যোগফল এটা থেকে অলওয়েজ বড় হবে। তুমি যদি মনে করো এই দুইটা বাহু যোগ করো তাহলে এদের যোগফল এটা থেকে অলওয়েজ বড় হবে। অর্থাৎ এ বি প্লাস বি সি অলওয়েজ গ্রেটার দেন এ বি, বি সি অলওয়েজ গ্রেটার দেন এ বি। তো যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড়। কিন্তু এখানে কিন্তু আমি এটাই ইন্ডিকেট করছি না যে এটা এদের মানের যোগফল সমান। আমি এটা ইন্ডিকেট করছি যে এই রাস্তাটা যা ইন্ডিকেট করছে এই রাস্তাটা সেম জিনিস ইন্ডিকেট করছে। কারণ এই রাস্তাটা ইন্ডিকেট করছে তুমি এ থেকে সি এর দিকে যাচ্ছ, আর এই রাস্তাটাও ইন্ডিকেট করছে তুমি এ থেকে সি এর দিকে যাচ্ছ। তার মানে এই দুইটা ভেক্টরের যোগফল আর এটা সমান। আর এটা ছিল তোমাদের 9-10-এ যে ত্রিভুজ যোগবিধি না কি জানি বলে, তো ত্রিভুজ সূত্র। এখন ধরো যে একটা লোক এই পয়েন্টে ছিল, এই পয়েন্ট থেকে একটা লোক বি পয়েন্টে গিয়েছে, বি পয়েন্ট থেকে সি পয়েন্টে গিয়েছে, সি পয়েন্ট থেকে ডি পয়েন্টে গিয়েছে। আবার মনে করো ডি পয়েন্ট থেকে লোকটা এই পয়েন্টে এসেছে, তাহলে লোকটা প্রথমে এ থেকে বিতে, তারপর বি থেকে সিতে, তারপর সি থেকে ডিতে, তারপর ডি থেকে ইতে এসেছে। তো তার মানে কি লোকটা এ থেকে ইতে গিয়েছে। একটা জিনিস চিন্তা করে দেখো তো, যে এই চারটা ভেক্টর যা ইন্ডিকেট করে ও একই তা ইন্ডিকেট করছে। এই চারটা ভেক্টর ইন্ডিকেট করে একটা লোক এ স্থান থেকে ই স্থানে গিয়েছে। সিমিলারলি এই ভেক্টরটা ইন্ডিকেট করে এ স্থান থেকে ই স্থানে গিয়েছে। সিমিলারলি এই ভেক্টরটা ইন্ডিকেট করে এ স্থান থেকে ই স্থানে গিয়েছে। তাহলে কি আমি বলতে পারি যে এই চারটা ভেক্টর যোগফল যা ইন্ডিকেট করে ও একই তা ইন্ডিকেট করছে? তা আমি লিখতে পারি যে এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর প্লাস ডিই ভেক্টর ইজ ইকুয়াল এ ই ভেক্টর। এটাকে তোমাদের বলা হয় বহুভুজ সূত্র। তো আমরা এত সূত্র তো শিখবো না, আমরা আমাদের যে পড়ালেখা সেগুলো কনসেপচুয়ালি পড়বো। দেখো তুমি যদি তোমার পড়ালেখাগুলো কনসেপচুয়ালি পড়ো তোমার কাছে মনে হবে পড়ালেখাগুলো অনেক কম, বাট তুমি যদি মুখস্থ করে করে পড়ো তোমার কাছে এই যে আমি 3টা টপিক লিখেছিলাম ওখানে 3টা টপিকটা ওখানে মিনিমাম মানে তুমি মিনিমাম তো 20 থেকে 25টা টপিক পেয়ে যাবে। এখন 20 থেকে 25টা টপিক তুমি যদি একটা অধ্যায়ে পাও তো তুমি কি এই পুরো ফিজিক্স কমপ্লিট মাথায় রাখতে পারবে? তো আমরা কখনো কোনো পড়ালেখা মুখস্থ করে পড়বো না, আমরা প্রত্যেকটা টপিক কনসেপচুয়ালি বোঝার ট্রাই করবো। তো তখন দেখবা যে একটা অধ্যায় আরেকটা অধ্যায়ের সাথে কানেক্টেড, একটা টপিক আরেকটা টপিকের সাথে কানেক্টেড। যখন তোমার কাছে নেটওয়ার্কিং চলে আসবে তখন তোমার কাছে মনে হবে যে বইটা অনেক ছোট, বইয়ের মধ্যে পড়ালেখা অনেক কম। যেমন মনে করো যখন ইন্টারনেট আবিষ্কার হয় নাই
তখন কিন্তু পৃথিবী অনেক বড় মনে হয়েছিল। তো ইন্টারনেটের ফলে আর সোশ্যাল মিডিয়ার ফলে আমাদের কাছে মনে হচ্ছে পৃথিবীটা আমাদের হাতের মুঠোয়। এটা কেন? শুধু অনলি ফর নেটওয়ার্কিংয়ের জন্য। তো যখন পড়ালেখা করবা তখন নেটওয়ার্কিং তৈরি করে নিবা। কারণ আমি যদি তোমাদেরকে বলতাম যে এটা হচ্ছে একটা ত্রিভুজ সূত্র, এটা হচ্ছে একটা বহুভুজ সূত্র, তারপর তোমাকে আরেকটা সূত্র শিখাইতাম, ওইটা হচ্ছে সামান্তরিক সূত্র। এতগুলো সূত্র 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 তোমার মাথায় কি থাকবে? তো এতগুলো সূত্র তোমার মাথায় থাকবে না। তো এত সূত্র আমরা না শিখি, আমরা পুরো অধ্যায়টা 0+ সূত্র দিয়ে শেষ করবো, 0 টিপ সূত্র। তো 0+ সূত্র মানে আমরা পুরো অধ্যায়টা কনসেপচুয়ালি শেষ করবো কোনো সূত্র না শিখে। আমরা দেখবো যে একটা অধ্যায় সূত্র ছাড়া কিভাবে শেখা যায়। আর আমি এটা বলছি না যে আমি সূত্র ছাড়া শিখবো, আমরা সূত্র দিয়েই শিখবো, বাট আমরা বলবো না যে কোনটা সূত্র। আর আমরা কোনো কিছু মুখস্থ করার ট্রাই করবো না। পুরো অধ্যায়টা আমরা কোথাও বলবো না যে, স্পেশালি আমি কখনো বলবো না যে এটা হচ্ছে সূত্র, এটা মুখস্থ করে নাও। তো দেখবা যে পুরো অধ্যায়টা 0+ সূত্র দিয়ে কিভাবে শেষ হয় ইনশাল্লাহ আমি তোমাদের দেখাবো। তো চলো আমরা এখানে দেখে নিই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে একটা ত্রিভুজের মতো ইন্ডিকেট করছে, এটা হচ্ছে ত্রিভুজ সূত্র। আর এটা একটা বহুভুজের মতো ইন্ডিকেট করছে, এটা হচ্ছে একটা বহুভুজ সূত্র। তো এখান থেকে দেখো এই চারটা ভেক্টর যা ইন্ডিকেট করতো এটা সেম জিনিস ইন্ডিকেট করতো। তো সেজন্য আমরা লিখতে পারি কোনটা? এটা। এখন এখানে যদি 200 ভুজ 500 ভুজ যত ভুজ থাকে তুমি লিখতে পারবা না? অবশ্যই লিখতে পারবা। তো এটা ছিল ডিসপ্লেসমেন্ট। এখন মনে করো একটা লোক এ থেকে বিতে গেছে, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এ থেকে বিতে গেছে, আরো চিহ্ন হবে এরকম। আর টেক্সচুয়ালি তুমি কিভাবে লিখবে? তুমি লিখবে যে এ থেকে বিতে, এ থেকে সরি আর টেক্সচুয়ালি তুমি কিভাবে লিখবা? তুমি লিখবা যে এ থেকে বিতে ভেক্টর। এখন মনে করো লোকটা বি থেকে এতে এসেছে, তখন তুমি কিভাবে লিখবা? তখন কি তুমি এভাবে লিখবা যে বি আর এটা এ, অ্যারো চিহ্ন কি এভাবে ঘুরাই দিবা? তো তুমি এটা এভাবে লিখবা না, এটা হচ্ছে রং। তো এটা কিভাবে লিখবা? তো চলো আমরা টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশনটা আরেকটু ভালো করে দেখি। ধরো একটা লোক এ পয়েন্টে ছিল, এ পয়েন্ট থেকে একটা লোক বি পয়েন্টে গেছে, তখন তুমি কি বলবা? তুমি বলবা যে এ থেকে বি ভেক্টর। তো এখানে চিন্তা করে দেখো এটা কি ছিল? এটা ছিল লোকটার ইনিশিয়াল পয়েন্ট, না? ইনিশিয়াল পয়েন্ট। আর বি পয়েন্টটা কি ছিল? লোকটার ফাইনাল পয়েন্ট, কারণ লোকটা শেষে এখানে গিয়ে পৌঁছেছে। এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট, ফাইনাল পয়েন্ট। তো যখন ভেক্টর লিখব প্রথমে আমরা ইনিশিয়াল পয়েন্ট দিব, ইনিশিয়াল পয়েন্ট, আর তারপর আমরা ফাইনাল পয়েন্ট লিখব, ফাইনাল পয়েন্ট। তো যখন একটা লোক বি থেকে এতে এসেছে, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ। তো যখন বি থেকে এতে এসেছে তখন আমরা বলবো ইনিশিয়াল পয়েন্ট কি ছিল? ইনিশিয়াল পয়েন্ট বি ছিল। ফাইনাল পয়েন্ট কি? ফাইনাল পয়েন্ট এ। আর যেহেতু ভেক্টর আমরা দিয়ে দিব ভেক্টর চিহ্ন। আমরা এভাবে লিখবো না যে লোকটা বি এ আর এর জন্য এভাবে। আমরা কিভাবে লিখবো? প্রথমে লিখবো ইনিশিয়াল পয়েন্ট, তারপর লিখবো ফাইনাল পয়েন্ট, আর উপরে একটা ভেক্টর চিহ্ন দিয়ে দিব। যেমন মনে করো একটা লোক এই স্থান থেকে এই স্থানে গিয়েছে, তাহলে ইনিশিয়াল পয়েন্ট মনে করো সি আর ফাইনাল পয়েন্ট মনে করো ডি। তাহলে লোকটার ভেক্টর আমরা টেক্সচুয়ালি কিভাবে লিখবো? যে সি টু ডি ভেক্টর। আর যদি লোকটা ডি থেকে সিতে আসে তাহলে আমরা কি লিখবো? ডি টু সি ভেক্টর। আশা করি তোমরা বুঝতে পেরেছো ভেক্টরকে টেক্সটের সাহায্যে কিভাবে লেখা হয়। তো যদি তোমরা টেক্সটের সাহায্যে রিপ্রেজেন্ট করতে পারো একটা ভেক্টরকে, তো আশা করি এখন যদি আমি তোমাদের দ্বিমাত্রিক ব্যবস্থায় বা ত্রিমাত্রিক ব্যবস্থায় ভেক্টর রিপ্রেজেন্টেশন দেখে তোমরা অবশ্যই বুঝবে। তো আমাদের টার্গেট এটা না, আমাদের টার্গেট হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে ভেক্টর রিপ্রেজেন্ট করতে হয়। চলো তাহলে শুরু করি, দেখি কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর রিপ্রেজেন্টেশনের আগে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কি আর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কি তা আমরা জেনে নিই। দ্বিমাত্রিক অ্যান্ড 3 ডাইমেনশন কোঅর্ডিনেট সিস্টেম। তো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কি তার আগে আমরা জেনে নিই মাত্রা বলতে কি বোঝায়। তো মাত্রা বলতে বোঝায় তুমি কত দিকে মুভ করতে পারছো। ধরো এই কলমটা শুধুমাত্র এই একটা দিকেই মুভ করতে পারছে, সামনে, ডানে, বামে এবং ডানে। যেহেতু শুধুমাত্র ডানে বামে মুভ করতে পারছে, শুধুমাত্র একটা লাইন বরাবর মুভ করতে পারছে, অতএব এর মাত্রা হবে 1। এখন এই কলমটা যদি দুইটা লাইন বরাবর মুভ করতে পারতো, মনে করো একটা হচ্ছে ডানে বামে আর একটা হচ্ছে সামনে পিছনে, তখন কয়টা লাইন বরাবর সে মুভ করতে পারছে? একটা হচ্ছে এই লাইন বরাবর আর একটা হচ্ছে এই লাইন বরাবর, দুইটার দিকে সে মুভ করতে পারছে, তখন আমরা বলবো 2 ডাইমেনশন। আর যখন তিনটার দিকে মুভ করতে পারবে, মনে করো ডানে বামে, সামনে পিছনে আর উপরে নিচে, তখন আমরা বলবো 3 ডাইমেনশন। তো 3 ডাইমেনশন কিরকম থাকবে?
একটা হচ্ছে এই অক্ষ বরাবর, আরেকটা হচ্ছে এই অক্ষ বরাবর, আর আরেকটা হচ্ছে এই অক্ষ বরাবর। তো এটা হচ্ছে 3 ডাইমেনশন। আর 2 ডাইমেনশন কিরকম? এরকম, একটা হচ্ছে এই অক্ষ বরাবর, আরেকটা হচ্ছে এই অক্ষ বরাবর। তো যখন কোনো বস্তু 2 ডাইমেনশনে চলবে আমরা বলবো 2D, আর যখন 3 ডাইমেনশনে তখন আমরা বলবো 3D। তো 2D কখন ইউজ করা হয় আর 3D কখন ইউজ করা হয়? তো 2D ইউজ করা হয় যখন তুমি কোনো কিছুর অবস্থান তুমি একটা সারফেসে মেজার করবে। ধরো যে তুমি যেই জায়গাটাতে বসে আছো বা যেই রুমে আছো সেখানে একটা ফ্লোর আছে। তো ফ্লোরে মনে করে একটা পিঁপড়া আছে। এখন তুমি পিঁপড়ার অবস্থান জানতে চাচ্ছ। তো ধরো এটা হচ্ছে তোমার ফ্লোর, এটা হচ্ছে তোমার বিল্ডিং এর ফ্লোর, আর মনে করো ঠিক এই পয়েন্টে একটা পিঁপড়া আছে। মনে করো এই পয়েন্টে একটা পিঁপড়া আছে, তুমি চাচ্ছ এই পিঁপড়ার অবস্থান বের করতে। এখন এর অবস্থানটা বের করার জন্য তোমার অবশ্যই একটা রেফারেন্স পয়েন্ট প্রয়োজন, অর্থাৎ প্রসঙ্গ কাঠামো বা মূল বিন্দু প্রয়োজন। তো ধরো এটাই হচ্ছে তোমার মূল বিন্দু, এটা হচ্ছে তোমার অরিজিন বা মূল বিন্দু বা রেফারেন্স পয়েন্ট। তো এই পয়েন্টের সাপেক্ষে এর অবস্থান পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? প্রথমে এই দিকে আসতে হবে, তারপর তোমাকে এই দিকে যেতে হবে। যদি 2টা ডাইমেনশন কভার করো তুমি কি এই অবস্থান পেয়ে যাবে না? যে এটা তোমার মনে করো ফ্লোর, ধরো এটা হচ্ছে ফ্লোর, আর এখানে এই যে ফ্লোরের উপরেই পিঁপড়াটা। এখন তুমি যদি এই দিকে আসো তারপর এই দিকে যাও, তুমি এর অবস্থান পেয়ে যাবে। তাহলে যদি তুমি একটা তলের মধ্যে কারোর অবস্থান পেতে চাও তোমাকে কি করতে হবে? তোমাকে 2 ডাইমেনশন ইউজ করতে হবে। কারণ 2টা ডাইমেনশনের সাহায্যে তো এর অবস্থান পাওয়া যায়। যেহেতু 2টা ডাইমেনশনের সাহায্যে এর অবস্থান পাওয়া যায়, তো এখানে আমরা 2 ডাইমেনশন ইউজ করে কি করতে পারবো? এর অবস্থান নির্ণয় করতে পারবো। এখন মনে করো যে তুমি যে রুমের মধ্যে আছো, এই রুমের স্পেসের মধ্যে একটা ঢাকনা বা এই কলমটা আছে বা এই মার্কারটা আছে। এখন তুমি এর অবস্থানটা কিভাবে পাবা? এখন তুমি শুধুমাত্র 2টা ডাইমেনশন কভার করে কি তুমি এর অবস্থান পেতে পারো? তুমি একটা কাজ করতে পারো যে রুমের দৈর্ঘ্য বরাবর আসছো, তারপর প্রস্থ বরাবর গেছো। তো দৈর্ঘ্য বরাবর আসার পর তুমি যদি প্রস্থ বরাবর যাও কিন্তু নিচে পড়ে থাকবা না। যদি তুমি নিচে থাকো কিন্তু মার্কার তো আর নিচে নাই, মার্কার তো উপরে, তোমাকে কি করতে হবে? তখন আবার লাফ দিয়ে উপরে উঠতে হবে। তো লাফ দিয়ে উপরে উঠলে তারপর তুমি এই মার্কারের অবস্থান পাবা। তার মানে কয়টা ডাইমেনশন কভার করতে হবে? প্রথমে তোমাকে দৈর্ঘ্য বরাবর আসতে হবে, তারপর তোমাকে প্রস্থ বরাবর যেতে হবে, তারপর তোমাকে কি করতে হবে? একটু উপরের দিকে উঠতে হবে। যেমন ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, আর এটাই হচ্ছে মনে করো তোমার যে ফ্লোর সেটা। আর ধরো এই স্পেসের মধ্যে তোমার মার্কারটা আছে। এখন তুমি এই অবস্থান পেতে চাচ্ছ, তোমাকে কি করতে হবে? প্রথমে এক্স অক্ষের দিকে যেতে হবে, তারপর তোমাকে ওয়াই অক্ষের দিকে আসতে হবে, তারপর তোমাকে জেড অক্ষের দিকে যেতে হবে। তো প্রথমে এক্স অক্ষের দিকে যাও, তারপর ওয়াই অক্ষের দিকে আসো। 2টা ডাইমেনশন, এক্স অক্ষের দিকে এক্স পরিমাণ যাও, তারপর ওয়াই অক্ষের দিকে ওয়াই পরিমাণ আসো, তারপর তুমি জেড অক্ষের দিকে যাও। তখন তুমি কি করতে পারবে? এই কলমের অবস্থান পেয়ে যাবে। তাহলে তোমাকে কয়টা ডাইমেনশন কভার করতে হবে? এখানে তোমাকে অবশ্যই 3টা ডাইমেনশন কভার করতে হবে। একটা হচ্ছে তোমার কাছে এক্স, আরেকটা হচ্ছে ওয়াই, আরেকটা হচ্ছে জেড। এই 3টা ডাইমেনশন তুমি যদি কভার করো তুমি স্পেসের মধ্যে একটা কলমের বা মার্কারের অবস্থানটা খুঁজে পাবে। তাহলে যদি কোনো বস্তু স্পেসে থাকে আমাদের 3 ডাইমেনশন ইউজ করতে হবে। কোনো বস্তু যদি একটা তলের মধ্যে থাকে আর ওই তলের উপরে যদি আমাদের রেফারেন্স পয়েন্ট থাকে তাহলে আমাদের 2টা ডাইমেনশন কভার করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো 2 ডাইমেনশন কি আর 3 ডাইমেনশন কি, এবং 2 ডাইমেনশন কোথায় ইউজ করব আর 3 ডাইমেনশন কোথায় ইউজ করব। তো চলো এখন আমরা দেখি যে 2D তে ভেক্টর কিভাবে রিপ্রেজেন্ট করা হয় আর 3D তে ভেক্টর কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। প্রথমে আমরা দেখি যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে ভেক্টর রাশি রিপ্রেজেন্ট করতে হয়। তো রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর কোয়ান্টিটি ইন 2D। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা তো আমরা মোটামুটি সবাই জানি, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আর কি। তো এটা হচ্ছে তোমার কাছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো ধরো এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 2,5। এর মানে কি? যে এক্স অক্ষ থেকে 2 একক আর ওয়াই অক্ষ থেকে 5 একক। তো এটা তো আমরা জানি যে এক্স অক্ষের দিকে 2 মিটার পজিটিভ দিকে আর ওয়াই অক্ষের পজিটিভ দিকে 5 মিটার। স্থানাঙ্ক তো আমরা জানি। তো মনে করো একটা লোক এক্স অক্ষের দিকে 10 ইউনিট পরিমাণ গিয়েছে, তারপর ওয়াই অক্ষের দিকে 7 ইউনিট পরিমাণ গিয়েছে।
তাহলে এই লোকটার ভেক্টর কত হবে বা সরণ কত হবে, তা আমরা কিভাবে ক্যালকুলেট করব। এখন আমরা এটাই দেখব যে কিভাবে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর রিপ্রেজেন্ট করতে হয়। তো কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। কেউ যদি এক্স অক্ষের দিকে 1 ইউনিট পরিমাণ যায় তখন আমরা বলবো আই ক্যাপ। ধরো যে এক্স অক্ষের দিকে 1 ইউনিট পরিমাণ গিয়েছে, তো 1 ইউনিট পরিমাণ গেলে আমরা বলবো আই ক্যাপ। আর যদি ওয়াই অক্ষের দিকে 1 ইউনিট পরিমাণ যায় আমরা বলবো জে ক্যাপ। তাহলে আজকের পর থেকে এটা মাথায় ঢুকাই ফেলবা যে এক্স অক্ষের দিকে কেউ যদি 1 ইউনিট যায় এটা হচ্ছে 0 পয়েন্ট, এক্স অক্ষের দিকে কেউ যদি 1 ইউনিট পরিমাণ যায় আমরা বলবো আই ক্যাপ। তাহলে যদি এক্স অক্ষের দিকে 2 ইউনিট পরিমাণ যায়, তাহলে এক্স অক্ষের দিকে যদি 2 ইউনিট পরিমাণ যায় তাহলে হবে আই ক্যাপ প্লাস আই ক্যাপ, তার মানে 2 আই ক্যাপ। যদি এক্স অক্ষের দিকে 3 ইউনিট পরিমাণ যায় তাহলে আই ক্যাপ প্লাস আই ক্যাপ প্লাস আই ক্যাপ হবে 3 আই ক্যাপ। আর যদি এক্স অক্ষের দিকে 10 ইউনিট পরিমাণ যায় তাহলে হবে 10 আই ক্যাপ। আর যদি এক্স অক্ষের দিকে 20 ইউনিট পরিমাণ যায় তাহলে আমাদের কি হবে 20 জে ক্যাপ। এখন যদি এক্স অক্ষের নেগেটিভ দিকে যায়, নেগেটিভ মানে এক্স অক্ষের বিপরীত দিকে, তা আমরা তো জানি যে ভেক্টর রাশির একদিক যদি পজিটিভ হয় তার বিপরীত দিক কী হবে, অবশ্যই নেগেটিভ হবে। এইদিকে যদি আই ক্যাপ হয়, যদি এক্স অক্ষের বিপরীত দিকে 1 ইউনিট পরিমাণ যায় আমরা এটাকে বলবো মাইনাস আই ক্যাপ। আর যদি ওয়াই অক্ষের বিপরীত দিকে 1 ইউনিট পরিমাণ যায় এটাকে আমরা বলবো মাইনাস জে ক্যাপ। তো আজকের পর থেকে এটা মাথায় ভালো করে ঢুকাই নিবা যে এক্স অক্ষের দিকে কেউ যদি 1 ইউনিট পরিমাণ যায় তাহলে সেটা হবে আই ক্যাপ, আর ওয়াই অক্ষের দিকে 1 ইউনিট পরিমাণ গেলে সেটা হবে জে ক্যাপ। তো চলো আমরা একটু ভেক্টর রাশিটা ভালো করে অবজার্ভ করি। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এক্স আর ওয়াই। ধরো একটা লোক ওই স্থান থেকে এ স্থানে গিয়েছে, এটা হচ্ছে এ স্থান, তাহলে ওই স্থান থেকে এ স্থানে গিয়েছে। কত মিটার দূরত্ব অতিক্রম করেছে, মনে করো 10 মিটার দূরত্ব। তাহলে লোকটা ভেক্টর কি হবে, তাহলে যেহেতু ও থেকে এর দিকে গিয়েছে আমরা বলবো ও এ ভেক্টর। আর এখানে কি বলবো, যেহেতু এক্স অক্ষের দিকে গিয়েছে তাহলে আমরা বলবো tan আই ক্যাপ। আবার মনে করো লোকটা এই ও পয়েন্ট থেকে বিপরীত দিকে বি পয়েন্টে এসেছে, কত পরিমাণ এসেছে, মনে করো 10 পরিমাণ। লোকটা 10 মিটার দূরত্ব অতিক্রম করেছে, যেহেতু বিপরীত দিকে এসেছে তো ভেক্টর কি হবে, যে ও থেকে বি ভেক্টর। আর 10 যেহেতু এক্স অক্ষের নেগেটিভ দিকে আমরা বলবো মাইনাস আই ক্যাপ, এটাকে আমরা লিখতে পারি মাইনাস 10 আই ক্যাপ। তো ভেক্টর তো আমরা জানি, এখন আমরা কি জানি যে একটা ভেক্টর রাশি মানও থাকে দিকও থাকে। তাহলে ও বি হচ্ছে একটা ভেক্টর, আবার ও এও একটা ভেক্টর। তো এই ভেক্টর রাশিগুলোর মান কত, ম্যাগনিটিউড কত আর ডিরেকশন কত। তো ডিরেকশন তো তোমরা ইজিলি বলতে পারবা, ডিরেকশন কোন দিকে, ও এর ক্ষেত্রে ডিরেকশন হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিকে, এক্স অ্যাক্সিস আর পজিটিভ দিক। আর ও বি এর ক্ষেত্রে এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকে। তো ডিরেকশন তো আমরা জানি, কিন্তু ও এর মান কত, তো মানকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি সেটা দেখো। এটা হচ্ছে ও এ ভেক্টর, যদি আমরা ও এ ভেক্টরের শুধুমাত্র মান জানতে চাই আমরা একটা মডুলাস সাইন ইউজ করব। এর মানে হচ্ছে ও এ ভেক্টরের মান। কিভাবে পড়বো আমরা, ও এ ভেক্টরের মান। তো ও এ ভেক্টরের মান কত, তো তুমি তো বলেছিলে না এক্স অক্ষের ধনাত্মক দিকে 10 পরিমাণ, তাহলে ও এর মান হবে 10 মিটার। তাহলে ও এ ভেক্টরের মান হচ্ছে 10 মিটার। এখন যদি জিজ্ঞেস করা হয় যে ও বি ভেক্টরের মান কত, তাহলে ও বি ভেক্টরের মান কি এখানে -10 হবে না, কারণ এক্স অক্ষের ঋণাত্মক দিকে 10 পরিমাণ। তো এখানে ও বি ভেক্টরের মান এখানে -10 পরিমাণ হবে না, এটা রং। কেন রং, একটু চিন্তা করে দেখো, ভেক্টর রাশি যার মান আছে দিক আছে, লোকটা এক্স অক্ষের ধনাত্মক দিকে কত পরিমাণ গেছে, 10 পরিমাণ গেছে। কোন দিকে গেছে, এক্স অক্ষের ধনাত্মক দিকে। তো এক্স অক্ষের ধনাত্মক দিকটা তুমি কিভাবে রিপ্রেজেন্ট করেছো, আই ক্যাপ দ্বারা। আবার যখন লোকটা ও থেকে বি স্থানে গিয়েছে, কত পরিমাণ গিয়েছে, 10 পরিমাণ গিয়েছে। কোন দিকে গিয়েছে, এক্স অক্ষের ঋণাত্মক দিকে। তো ঋণাত্মক দিকটা তো তোমরা মাইনাস আই ক্যাপ দ্বারা রিপ্রেজেন্ট করো না, তো -10 কেন হবে,
তাহলে ও বি ভেক্টরের মান হবে tan পরিমাণ। যদি জিজ্ঞেস করা হয় কোন দিকে, তাহলে দিকটা হবে মাইনাস আই ক্যাপ। তাহলে মাইনাস যেটা, সেটা মানের কারণে না, সেটা দিকের কারণে। তাহলে ও বি ভেক্টরের মানও এখানে tan, ও এ ভেক্টরের মানও tan। আর এই যে নেগেটিভ পজিটিভ, সেগুলো তোমার ডিরেকশন থেকে আসবে। যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ দিকে, আর যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ দিকে। এখন মনে করো একটা লোক এক্স অক্ষের ঋণাত্মক দিকে 30 পরিমাণ গিয়েছে, তখন তুমি কিভাবে বলবা যে এক্স অক্ষের ঋণাত্মক দিকে 30 পরিমাণ, যেহেতু তুমি বলবা 30 পরিমাণ গিয়েছে ঋণাত্মক দিকে। এখান থেকে এটা ঠিক যে এখান থেকে আসবে -30 আই ক্যাপ। তার মানে এই না যে এক্স অক্ষের ঋণাত্মক দিকে মান হচ্ছে 30 পরিমাণ। যদি মান 30 পরিমাণ হয় তখন দিকটা আসবে পজিটিভ দিকে, কিন্তু এটা তো পুরোপুরি রং। তাহলে মাথায় রাখবা যে ভেক্টরের মান কখনো নেগেটিভ হয় না। কেন নেগেটিভ হয় না? মান ইন্ডিকেট করে কি পরিমাণ গিয়েছে, আর নেগেটিভ ইন্ডিকেট করে কোন দিকে গিয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো ভেক্টর রাশি কিভাবে রিপ্রেজেন্ট করা হয় আর ভেক্টরের মান কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। এখনো তো 2D তে রিপ্রেজেন্ট করি নাই, রিপ্রেজেন্ট করব। তো মনে করো একটা লোক ওয়াই অক্ষের দিকে যাচ্ছে 20 পরিমাণ। যদি 20 পরিমাণ যায় তাহলে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? মনে করো এই পয়েন্টটা হচ্ছে সি। তাহলে একটা লোক ও স্থান থেকে সি স্থানে গিয়েছে, তো ভেক্টর লিখবো ও সি ভেক্টর। কত পরিমাণ গিয়েছে? 20 পরিমাণ গিয়েছে। কোন দিকে গিয়েছে? ওয়াই অক্ষের ধনাত্মক দিকে। আবার মনে করো একটা লোক ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে 20 পরিমাণ গিয়েছে, তো কত পরিমাণ গিয়েছে? 20 পরিমাণ গিয়েছে। কোন দিকে গিয়েছে? ঋণাত্মক দিকে। মনে করো এই পয়েন্টটা হচ্ছে ডি। তাহলে আমরা লিখতে পারি যে লোকটার ভেক্টর হচ্ছে ওডি ভেক্টর। কত পরিমাণ গিয়েছে? 20 পরিমাণ। কোন দিকে? নেগেটিভ দিকে। তো নেগেটিভ কোন দিকে? ওয়াই অক্ষের নেগেটিভ দিকে। আমরা লিখবো মাইনাস জে ক্যাপ। এখান থেকে আমরা লিখতে পারি -20 জে ক্যাপ। তাহলে যদি জিজ্ঞেস করা হয় যে ও সি ভেক্টরের মান কত, তাহলে ও সি ভেক্টরের মান হবে, ও সি ভেক্টর এর মান হবে 20 মিটার। আর ওডি ভেক্টরের মান কত? ওডি ভেক্টরের মান হবে তাও 20 মিটার, কারণ এখানেও 20 মিটার সরান অতিক্রম করেছে, এখানেও 20 মিটার সরান অতিক্রম করেছে। নাকি বলবো এখানের মধ্যে মান হচ্ছে -20 মিটার? মান -20 মিটার হবে না, মাইনাস দ্বারা বোঝায় কোন দিকে গিয়েছে, আর 20 দ্বারা বোঝায় কতটুকু গিয়েছে, অর্থাৎ ভেক্টরের মান কত। তাহলে ভেক্টরের মান কখনো কি হতে পারে না? নেগেটিভ হতে পারে না। নেগেটিভ ভেক্টর রাশি নেগেটিভটা আসে দিক ইন্ডিকেট করার জন্য, মান ইন্ডিকেট করার জন্য না। তো এখন চলো আমরা দ্বিমাত্রিক ব্যবস্থায় ভেক্টরকে রিপ্রেজেন্ট করি। এটা তো আমরা দেখলাম যে ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করতে হয়, আর একমাত্রিক ব্যবস্থায় ভেক্টর রাশি মান আর দিকটা কিভাবে বের করতে হয়। এখন চলো আমরা দ্বিমাত্রিক ব্যবস্থায় দেখি। এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। একটা লোক এক্স অক্ষের দিকে এক্স পরিমাণ গিয়েছে। মনে করো এখানে এ পয়েন্ট, তো এই পয়েন্টে এসেছে 1 মিটার সরণ অতিক্রম করে ও থেকে। এরপর ও থেকে লোকটা ওয়াই অক্ষের দিকে ওয়াই পরিমাণ গিয়েছে, তার মানে লোকটার পজিশন এখানে। তো মনে করো এই পয়েন্টটা হচ্ছে বি। তাহলে কি আমি বলতে পারি যে লোকটার স্থানাঙ্ক হচ্ছে এক্স, ওয়াই? তো স্থানাঙ্ক তো জানি, বাট আমাদের দরকার কি? ভেক্টর। আমরা কি বলতে পারি? লোকটা প্রথমে ও থেকে এতে গিয়েছে, এ থেকে বিতে, তার মানে হচ্ছে লোকটার ও থেকে বিতে গিয়েছে। তো এখান থেকে আমাদের যে ভেক্টর কনসেপ্ট সেটা অ্যাপ্লাই করি, যে এই রাস্তাটা, অর্থাৎ এই ভেক্টর আর এই ভেক্টর যা ইন্ডিকেট করে এটা একাই তা ইন্ডিকেট করে। এই দুইটা ভেক্টর ইন্ডিকেট করে ও থেকে বিতে গিয়েছে, আর এই ভেক্টর ইন্ডিকেট করে ও থেকে বিতে গিয়েছে। তাহলে কি আমি বলতে পারি যে ও বি ভেক্টর এটা হবে এই ভেক্টর প্লাস এই ভেক্টর, হচ্ছে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর। কারণ ও এ আর এ বি মিলিয়ে ইন্ডিকেট করে ও থেকে বিতে, আর এই একাই ইন্ডিকেট করে ও থেকে বি এর দিকে। যেহেতু লোকটা এক্স অক্ষের দিকে এক্স পরিমাণ গিয়েছে, তাহলে কি আমি বলতে পারি না যে এখানে এক্স আই ক্যাপ, অর্থাৎ ও এ ভেক্টর সমান কত বলতে পারি আমরা? আমরা ও এ ভেক্টর সমান বলতে পারি এক্স আই ক্যাপ। আর যেহেতু লোকটা ওয়াই অক্ষের দিকে ওয়াই পরিমাণ গিয়েছে, তাহলে কি আমরা বলতে পারি যে এ বি ভেক্টর সমান হচ্ছে ওয়াই জে ক্যাপ। কত পরিমাণ গিয়েছে? ওয়াই পরিমাণ। কোন দিকে? ওয়াই অক্ষের ধনাত্মক দিকে। তো একটা কাজ করো, এখানে ও এ ভেক্টর আর ও বি ভেক্টরটি বসিয়ে দাও। তাহলে ও এ ভেক্টর কত? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তাহলে আমরা ইজিলি লিখতে পারছি যে ও বি ভেক্টরটা এখানে কি? ও বি ভেক্টর হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই
জে ক্যাপ। তো ভেক্টর তো আমরা লিখতে পারলাম। তাহলে দ্বিমাত্রিক ব্যবস্থা আমরা কিভাবে ভেক্টর রিপ্রেজেন্ট করব? আমরা এভাবে ভেক্টর রিপ্রেজেন্ট করব। আরেকটা এক্সাম্পল দেখো, তাহলে তোমাদের কনফিউশন দূর হয়ে যাবে। তো মনে করো একটা লোক এক্স অক্ষের ধনাত্মক দিকে 2 পরিমাণ, তারপর ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 3 পরিমাণ গিয়েছে। তো এখন লোকটা কোন জায়গা থেকে কোন জায়গায় গিয়েছে? ধরো এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে এটা ও, এটা এ, এটা বি। তার মানে লোকটা ও থেকে এ বিতে গিয়েছে। তাহলে কি আমি বলতে পারি যে ও বি ভেক্টর ইকুয়াল ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর? কারণ এই দুইটা ভেক্টর যা ইন্ডিকেট করে ও একাই তা ইন্ডিকেট করে। আর ও এ ভেক্টর যেটা, এটা কোনটা ইন্ডিকেট করে? এক্স অক্ষের দিকের ভেক্টর। আর এক্স অক্ষের দিকে 2 একক পরিমাণ গিয়েছে। তাহলে কি আমি বলতে পারি যে ও এ ভেক্টর সমান হচ্ছে 2i ক্যাপ। আর ও বি ভেক্টর এ বি ভেক্টর সমান, এ বি হচ্ছে কি ওয়াই অক্ষের দিকে সরণ। তো ওয়াই অক্ষের দিকে কত পরিমাণ গিয়েছে? 3 পরিমাণ গিয়েছে। তাহলে কি আমি বলতে পারি না 3j ক্যাপ? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ও বি ভেক্টর ইজ ইকুয়াল 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। এখন মনে করো একটা লোক ও স্থান থেকে প্রথমে এ স্থানে এসেছে বা সি স্থানে এসেছে, আর তারপর সি থেকে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে মনে করো এই ডি পয়েন্টে এসেছে। ধরো ও থেকে যখন সিতে এসেছে তখন 3 মিটার সরণ, আর সি থেকে যখন ডিতে এসেছে তখন 4 মিটার সরণ। তাহলে লোকটার ভেক্টর কত? তা আমরা কীভাবে বের করব? তো লোকটা ও থেকে সিতে এসেছে, সি থেকে ডিতে এসেছে, তার মানে লোকটা ও থেকে ডিরেক্ট ডিতে এসেছে। তাহলে কি আমি বলতে পারি যে এই দুইটা ভেক্টর যা ইন্ডিকেট করে এই একাই তা ইন্ডিকেট করে? তাহলে আমরা লিখতে পারি যে এখানে যে ও ডি ভেক্টর ইজ ইকুয়াল ও সি ভেক্টর প্লাস সিডি ভেক্টর। আর ওসি ভেক্টর কত? এক্স অক্ষের দিকে ভেক্টর। এক্স অক্ষের দিকে কত পরিমাণ গিয়েছে? 3 পরিমাণ। তাহলে ওসি ভেক্টর সমান কি হবে? 3, যেহেতু নেগেটিভ দিকে সেজন্য -i ক্যাপ। আর ওয়াই অক্ষের দিকে কি পরিমাণ গিয়েছে? 4 পরিমাণ। তাহলে আমরা লিখতে পারি যে সিডি ভেক্টর সমান কত পরিমাণ গিয়েছে? 4 পরিমাণ। কোন দিকে? ওয়াই অক্ষের নেগেটিভ দিকে। তো এখান থেকে আমরা লিখতে পারি -4j ক্যাপ। যদি ওসি আর সিডি ভেক্টরগুলো বসিয়ে দিই আমরা পাবো -3i ক্যাপ প্লাস -4j ক্যাপ। এখান থেকে আমরা লিখতে পারি -3i ক্যাপ প্লাসে মাইনাসে -4j ক্যাপ। তো আশা করি 2D বা দ্বিমাত্রিক ব্যবস্থায় ভেক্টর কীভাবে রিপ্রেজেন্ট করতে হবে সেটা তোমরা পারবা। তো এখন ভেক্টরের রিপ্রেজেন্টেশন তো দেখলাম, যেমন একমাত্রিক ব্যবস্থায় একটা ভেক্টরের মান দেখেছি আবার দিকও দেখেছি। এখানে একটা ভেক্টর তো দেখলাম, এই ভেক্টরের মানটা কত? তো চলো এখন আমরা এই মানটা বের করি। তাহলে ম্যাগনিটিউড অফ আ ভেক্টর, ম্যাগনিটিউড অফ আ ভেক্টর। এখন দেখো এটা হচ্ছে আমাদের ভেক্টর, সেই সরণ ভেক্টর এটা না। তো এই ভেক্টরের মান আমাদের বের করতে হবে। এই ভেক্টরের মানটা আমরা কিভাবে বের করব? আমরা কি পিথাগোরাসের সাহায্যে আমরা কি এর মান বের করতে পারি না? এটা হচ্ছে এক্স পরিমাণ আর এটা হচ্ছে ওয়াই পরিমাণ। আমাদের ওবি ভেক্টর দেওয়া আছে এখানে। ওবি ভেক্টর হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। বাট ওবি ভেক্টর জানা আছে এর মানটা কোনটা, এটাই হচ্ছে আমাদের কাছে ওবি। আর এই দৈর্ঘ্য যেটা, সেটাই হচ্ছে ওবি ভেক্টরের মান। তো দৈর্ঘ্য তো আমরা পিথাগোরাসের সাহায্যেই বের করতে পারি না। তো এখান থেকে যদি আমরা ওবি ভেক্টরের মান বের করতে যাই তাহলে পিথাগোরাসের সাহায্যে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কারণ এটা যদি ভূমি হয় এটা হবে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমির বর্গ প্লাস লম্বের বর্গ তার উপরে রুট। তাহলে আমরা বলতে পারি যে ও বি ভেক্টরের মান হচ্ছে √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখন আশা করি তোমরা বুঝতে পেরেছো যে দ্বিমাত্রিক ব্যবস্থায় কিভাবে একটা ভেক্টর রিপ্রেজেন্ট করা হয়। তো চলো আমরা আরও কিছু প্রবলেম প্র্যাকটিস করি মান এবং ভেক্টর নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে তোমাদের দ্বিমাত্রিক ব্যবস্থায় যে ভেক্টর সেটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। কোয়েশ্চেন নাম্বার 1, 2,3 বিন্দুর অবস্থান ভেক্টর বের করো এবং এর মান বের করো। তো চলো কোয়েশ্চেনটা আমরা সলভ করি।
তো যেহেতু আমাদের দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে, তার মানে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বের করতে হবে। এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষের দিকে 2 পরিমাণ, তো ধরো এটা হচ্ছে ও পয়েন্ট, আর এক্স অক্ষের দিকে 2 পরিমাণ। ওয়াই অক্ষের দিকে কত পরিমাণ? ওয়াই অক্ষের দিকে 3 পরিমাণ। তাহলে এটাই হচ্ছে আমাদের কাছে 2,3। ধরো এই পয়েন্টটা হচ্ছে এ আর এই পয়েন্টটা বি। তাহলে লোকটার এই যে এই পয়েন্টের অবস্থান ভেক্টর কি হবে? অবস্থান ভেক্টর হবে ও পয়েন্ট থেকে ডিরেক্ট যে ভেক্টর সেটা। তো এখান থেকে আমরা কি বলতে পারি? আমরা কি বলতে পারি না যে ও ভি ভেক্টর ইজ ইকুয়াল এই দুইটা ভেক্টর, কারণ এই দুইটা ভেক্টর যা ইন্ডিকেট করে ও একাই তা ইন্ডিকেট করে। তাহলে আমরা বলতে পারি যে ও ভি ভেক্টর সমান ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর। এখন এখানে ও এ ভেক্টর কত? ও এ ভেক্টর হচ্ছে এক্স অক্ষের দিকে ভেক্টর, এক্স অক্ষের দিকে 2 পরিমাণ, যেহেতু ধনাত্মক দিকে সেজন্য আই ক্যাপ। আর আমাদের কাছে এ বি ভেক্টর সমান কত হবে? এ বি ভেক্টর হচ্ছে ওয়াই অক্ষের দিকের ভেক্টর, তো ওয়াই অক্ষের দিকে হচ্ছে 3 পরিমাণ, কোন দিকে? পজিটিভ দিকে। তো ভেক্টরগুলো বসিয়ে দিই, তো আমরা ওবি ভেক্টর পেয়ে যাব। ওবি ভেক্টর হচ্ছে 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। তো ভেক্টর তো পেয়ে গেলাম, এখন এর মান কত হবে? তো মান হবে ওভি যে ভেক্টর দেওয়া আছে এটার দৈর্ঘ্য। তো এই দৈর্ঘ্যটা তো আমরা পিথাগোরাস থেকে বের করতে পারবো না, কারণ এটা তো 90 ডিগ্রি কোণ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এখান থেকে কত আসবে? 2a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার। তোমরা চাইলে এখান থেকে মুখস্থ মারতে পারো যে এখানে আই এর সহগের বর্গ প্লাস জে এর সহগের বর্গ। বাট আমার উদ্দেশ্য এটা না তোমাদেরকে মুখস্থ করানো। যদি মুখস্থ করানোর নিয়তেই থাকতো তাহলে তোমাদেরকে 2 ঘন্টায় পুরো ভেক্টর শেষ করানো যেত। বাট আমার টার্গেট এটা না, আমার টার্গেট হচ্ছে তোমাদের ফিল দেওয়া, তোমাদের মাথার মধ্যে পুরো ভেক্টরটা ঢুকানো। তো এখন এই ওবি ভেক্টরের মান হচ্ছে √2a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার। তো কোয়েশ্চেন নাম্বার 2 দেখো। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে যে -2,3 বিন্দুর অবস্থান ভেক্টর বের করো এবং ভেক্টরের মান বের করো। তো এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তো -2 কি এক্স অক্ষের নেগেটিভ দিকে না? এইখানে মনে করো এখান থেকে এটা ও পয়েন্ট থেকে এই পয়েন্টে কত পরিমাণ? 2 পরিমাণ। দেখো ও থেকে এই পয়েন্টে 2 পরিমাণ এসেছে, বাট নেগেটিভ কেন? শুধুমাত্র দিক ইন্ডিকেট করার জন্য। তারপর তোমার কাছে এখানে ও থেকে এ থেকে মনে করো বিতে এসেছে 3 পরিমাণ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? আমরা কি বলতে পারি না যে এখানে ও এ ভেক্টর যেটা সেটা হচ্ছে 2 আই ক্যাপ। এটা কি রাইট? এটা তো রাইট না, কারণ যেহেতু এক্স অক্ষের নেগেটিভ দিকে সেজন্য হবে -i ক্যাপ। তাহলে এখানে আমরা লিখতে পারি -2 আই ক্যাপ। এখন যদি বলা হয় যে ও এ ভেক্টরের মান কত, তাহলে ও এ ভেক্টরের মান হবে 2 পরিমাণ নাকি -2 পরিমাণ? ও এ ভেক্টরের মান হবে 2 পরিমাণ। সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, সেটাই হচ্ছে ও এ ভেক্টরের মান। কোন দিকে অতিক্রম করেছে সেটা না, কোন দিকে অতিক্রম করেছে সেটা তো ভেক্টরের বিষয়, সেটা তো মানের বিষয় না। মানের বিষয় হচ্ছে সে কতটুকু অতিক্রম করেছে। সে 2 মিটার দূরত্ব অতিক্রম করেছে, অতএব মান হচ্ছে 2 মিটার। তারপর এখানে এ বি ভেক্টর কত হবে? এখানে এ বি ভেক্টর যেহেতু ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, সরি এই মানটা ওয়াই অক্ষের পজিটিভ দিকে ছিল, তো আমরা মিস্টেক করেছি। এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট। কত পরিমাণ? 3 পরিমাণ। তাহলে ও এ ভেক্টর তো আমাদের কাছে গেল। তো এ বি ভেক্টর কত এখানে? তো এ বি ভেক্টর হচ্ছে 3 জে ক্যাপ। কেন? ওয়াই অক্ষের পজিটিভ দিকে। তো এ বি ভেক্টরের মান কত হবে? এ বি ভেক্টরের মান হবে এখানে 3 পরিমাণ। কিন্তু আমাদেরকে তো এ বি ভেক্টরের মান জিজ্ঞেস করে নাই, আমাদের জিজ্ঞেস করেছে যে সরণ ভেক্টর বের করতে হবে বা অবস্থান ভেক্টর বের করতে হবে এবং এই ভেক্টরের মান কত সেটা বের করতে হবে। তা আমরা এখানের মধ্যে কি করব, যে আমাদের হাঁটাহাঁটি পদ্ধতি সেটা অ্যাপ্লাই করে দিব। আবার তোমরা বলতে পারো যে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে দিব। তো এই রাস্তাটা প্লাস এই রাস্তাটা যা ইন্ডিকেট করে, এটা একাই তা ইন্ডিকেট করে। এই যে দুইজনের যোগফলই কি? এটা না, কারণ এই দুটো রাস্তা ইন্ডিকেট করে ও থেকে বিতে গিয়েছে, আর এই রাস্তাটাও ইন্ডিকেট করছে ও থেকে বিতে গিয়েছে। তাহলে আমরা বলতে পারি ভেক্টরের দিক থেকে যে ও বি ভেক্টর মানের দিক থেকে না, মানের দিক থেকে কখনো এই দুইটার মানের যোগফল এটার মানের সমান হবে না, বাট এই দুইটা ভেক্টরের যোগফল এই ভেক্টরের সমান হবে।
তাহলে ও বি ভেক্টর ইজ ইকুয়াল আমরা বলতে পারি ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর। তাহলে ও এ ভেক্টর সমান কত? এটা তো -2 পরিমাণ ছিল, সরি 2 পরিমাণ ছিল। আর যদি ও এ ভেক্টর লিখতে যাই তাহলে হবে 2 মাইনাস আই ক্যাপ বা -2 আই ক্যাপ। তাহলে এখানে ও এ আসছে -2 আই ক্যাপ আর এ বি আসছে 3 জে ক্যাপ। এখন ও এ ভেক্টর তো আমরা পাইলাম, তো ও এ ভেক্টরের মান কত? ও এ ভেক্টরের মান হচ্ছে এই ভেক্টরের দৈর্ঘ্য যত ও এ ভেক্টরের মান তত, আর এই ভেক্টরের দৈর্ঘ্য আমরা পিথাগোরাস থেকে বের করতে পারবো। তো ও এ ভেক্টরের মান এখানে আসবে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। আর যদি এখান থেকে শর্টকাটে মারতে চাও তাহলে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে একটা ভেক্টর তৈরি করবে আর ওই ভেক্টরের মান বের করবে। তো এখন আমরা দেখব ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে একটা ভেক্টর তৈরি করতে হয় আর ওই ভেক্টরের মান বের করতে হয়। রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর ইন 3D। এখন দেখব যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে একটা ভেক্টর রিপ্রেজেন্ট করতে হয়। তো ধরো এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে জেড অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এক্স ওয়াই আর এটা হচ্ছে জেড। তো মনে করো এই স্পেসে একটা পয়েন্ট দেওয়া আছে, যদিও এখানে মনে হচ্ছে সমতলে, এটা আসলে সমতলের মধ্যে না, এটা হচ্ছে একটা স্পেসে। ধরো এটা হচ্ছে তোমার তল, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা মনে করো জেড অক্ষ। আর মনে করো এখানে একটা এই মার্কারের টাকনাটা দেওয়া আছে, এর অবস্থান বের করতে হবে। তো এটা তো স্পেসে, এর জন্য কয়টা স্থানাঙ্ক ব্যবহার করতে হবে? 3টা স্থানাঙ্ক। প্রথমে তুমি দৈর্ঘ্য বরাবর আসো, তারপর তুমি প্রস্থ বরাবর আসো। তো দৈর্ঘ্য বরাবর আর প্রস্থ বরাবর আসার পর তুমি তো নিচে পড়ে থাকবে, কিন্তু কলম কি নিচে আছে? কলম কি এই সমতলে আছে? যদি সমতলে থাকতো তাহলে তুমি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ব্যবহার করে তুমি এর অবস্থান পাইতা, কিন্তু তুমি কি এখন এর অবস্থান পাবা? এ তো আর সমতলের মধ্যে নাই, এ তো স্পেসে। তোমাকে কি করতে হবে? আরেকটা ডাইমেনশন কভার করতে হবে যাতে তুমি এর অবস্থান পাও। তাহলে কয়টা ডাইমেনশন কভার করতে হবে? 3টা ডাইমেনশন। তো এটা হচ্ছে এই যে পয়েন্ট, যেটা এটা হচ্ছে এই পয়েন্টটা, এটা তলের মধ্যে না। তো এই অবস্থান পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে এক্স অক্ষের দিকে যেতে হবে, এটা হচ্ছে এক্স ওয়াই তল, এটা হচ্ছে এক্স ওয়াই তল। তো প্রথমে তোমাকে এক্স অক্ষের দিকে এই পরিমাণ যেতে হবে, তারপর তোমাকে প্রথমে এক্স অক্ষের দিকে তোমাকে এই পরিমাণ যেতে হবে, তারপর তোমাকে ওয়াই অক্ষের দিকে এই পরিমাণ আসতে হবে, তারপর তোমাকে জেড অক্ষের দিকে উঠতে হবে এই অবস্থান পাওয়ার জন্য। তাহলে কয়টা স্থানাঙ্ক লাগবে তোমার কাছে? এক্স অক্ষের দিকে একটা স্থানাঙ্ক, ধরো এক্স অক্ষের দিকে তুমি এক্স পরিমাণ গিয়েছো, আর ওয়াই অক্ষের দিকে তুমি ওয়াই পরিমাণ এসেছো, আর জেড অক্ষের দিকে তুমি জেড পরিমাণ গিয়েছো। তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য তোমার থেকে কয়টা ডাইমেনশন ইউজ করতে হবে? 3টা ডাইমেনশন, এক্স ওয়াই আর জেড। তো এর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড। তো স্থানাঙ্ক তো আমরা বের করতে পারলাম। আমাদের কথা হচ্ছে যে এটা হচ্ছে ও পয়েন্ট, তো ও পি বা পি এর অবস্থান ভেক্টর কত সেটা বের করতে হবে। তো অবস্থান ভেক্টর আমরা কিভাবে বের করব? যদি এক্স অক্ষের দিকে 1 ইউনিট যায় আমরা বলি আই ক্যাপ, যদি ওয়াই অক্ষের দিকে 1 ইউনিট যায় আমরা বলি জে ক্যাপ, আর যদি জেড অক্ষের দিকে 1 ইউনিট যায় তখন আমরা বলবো কে ক্যাপ। এটা অলওয়েজ মাথায় রাখবা যে এক্স অক্ষের দিকে যদি কেউ 1 পরিমাণ যায় তখন আমরা বলবো আই ক্যাপ, আর ওয়াই অক্ষের দিকে গেলে বলবো জে ক্যাপ, আর যদি জেড অক্ষের দিকে কেউ 1 ইউনিট পরিমাণ যায় তখন আমরা বলবো কে ক্যাপ। তো এখানে একটা লোক প্রথমে মনে করো ও থেকে এই পয়েন্টে এসেছে, এটা হচ্ছে এ পয়েন্ট, তাহলে প্রথমে ও থেকে এতে এসেছে এক্স পরিমাণ, তারপর মনে করো এ থেকে বিতে এসেছে ওয়াই পরিমাণ, তারপর বি থেকে মনে করো পি পয়েন্টে গিয়েছে জেড পরিমাণ। তাহলে আমরা কি বলতে পারি এখানের মধ্যে? যে এই ভেক্টর প্লাস এই ভেক্টর প্লাস এই ভেক্টর ইজ ইকুয়াল এই ভেক্টর, কারণ এই তিনটা ভেক্টর যা ইন্ডিকেট করে ও একাই তা ইন্ডিকেট করে। তো মনে করো, জাস্ট একটু ইমাজিন করো, মনে করো যে এটা হচ্ছে তোমার তল, ঠিক আছে, এটা তোমার তল, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর উপরের দিকে হচ্ছে তোমার জেড অক্ষ।
তো একটা পয়েন্ট তোমার কাছে এখানে, তো এখানে যদি কোনো পয়েন্ট থাকে, যে মনে করো সরি এটা হচ্ছে তোমার পয়েন্ট, তো মনে করো এটা হচ্ছে তোমার পয়েন্ট, তো কীভাবে করা যায়, তো মনে করো এটা তোমার পয়েন্ট। তো প্রথমে তোমার থেকে কী করতে হবে, এক্স অক্ষের দিকে আসতে হবে, তারপর ওয়াই অক্ষের দিকে যেতে হবে, তারপর তোমাকে জেড অক্ষের দিকে আসতে হবে। তো এই তিনোটা ভেক্টর, এই ভেক্টর প্লাস এই ভেক্টর আর এই ভেক্টর, তোমার যা ইন্ডিকেট করে এই ভেক্টরটা তাই ইন্ডিকেট করে, কারণ এই ভেক্টরটা ইন্ডিকেট করে ডিরেক্টলি তুমি এখান থেকে এখানে এসেছো, আর এই তিনোটা ভেক্টর ইন্ডিকেট করে তুমি এখান থেকে এখানে এসেছো। তো এই পয়েন্টটা হচ্ছে তোমার ও, এই পয়েন্টটা মনে করো বি, আর এই পয়েন্টটা তোমার সি, আর এই পয়েন্টটা মনে করো তোমার পি পয়েন্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার ও পয়েন্ট, আর এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, আর এটা হচ্ছে তোমার পি পয়েন্ট। তাহলে এই ভেক্টর প্লাস এই ভেক্টর প্লাস এই ভেক্টর সমান হচ্ছে তোমার কাছে এই ভেক্টর। তো আমরা কি বলতে পারি এখানের মধ্যে, যে এখানে এই ভেক্টর যেটা হচ্ছে আমার কাছে ও এ ভেক্টর, ও এ ভেক্টর সমান তোমার কাছে হবে, আর ও এ হচ্ছে এক্স অক্ষ বরাবর ভেক্টর, তো ও এ ভেক্টর সমান তোমার কাছে এখানে হবে এক্স আই ক্যাপ। তারপর তোমার কাছে এ বি ভেক্টর, তো এ বি ভেক্টর সমান কত হবে, তো এ বি ভেক্টর সমান হবে ওয়াই জে ক্যাপ, কারণ এ বি ভেক্টর ওয়াই অক্ষের দিকে সরণ ইন্ডিকেট করে। তারপর তোমার কাছে বিপি ভেক্টর, তো বিপি ভেক্টর সমান হবে জেড কে ক্যাপ, কারণ কেউ যদি জেড অক্ষের দিকে 1 ইউনিট যায় তখন আমরা বলবো কে ক্যাপ, আর যেহেতু জেড অক্ষের দিকে জেড পরিমাণ অতএব বিপি ভেক্টর হবে জেড কে ক্যাপ। এই ভেক্টর আর এই ভেক্টর প্লাস এই ভেক্টর সমান কোন ভেক্টর, এই ভেক্টর। সুতরাং আমরা লিখতে পারি যে ওপি ভেক্টর ইজ ইকুয়াল ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর প্লাস বিপি ভেক্টর। তো ও এ ভেক্টর কত এখানে, ও এ ভেক্টর হচ্ছে এক্স আই ক্যাপ, আর এ বি ভেক্টর হচ্ছে ওয়াই জে ক্যাপ, আর বিপি ভেক্টর হচ্ছে জেড কে ক্যাপ। সুতরাং আমাদের ওপি ভেক্টর হচ্ছে এটা। তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আশা করি বুঝতে পেরেছো কিভাবে একটা ভেক্টর রিপ্রেজেন্ট করা হয়। তো চলো আমরা কিছু এক্সাম্পল করি, তোমরা আরো ক্লিয়ার হবে। তো মনে করো একটা পয়েন্ট দেওয়া আছে, কোশ্চেন নাম্বার 1, 1,2,3, এই বিন্দুটার অবস্থান ভেক্টর আমাদের কাছে বের করতে হবে। তো আমরা কিভাবে বের করব, এটা মনে করো জেড অক্ষ, এটা এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। লোকটা প্রথমে এক্স অক্ষের দিকে 1 ইউনিট পরিমাণ গিয়েছে, তো এক্স অক্ষের দিকে 1 ইউনিট পরিমাণ। তারপর ওয়াই অক্ষের দিকে কত পরিমাণ, ওয়াই অক্ষের দিকে 2 ইউনিট পরিমাণ, তো ওয়াই অক্ষের দিকে 2 ইউনিট পরিমাণ। তারপর জেড অক্ষের দিকে কত ইউনিট পরিমাণ, 3 ইউনিট পরিমাণ। তাহলে প্রথমে লোকটা এখান থেকে এখানে গিয়েছে, তারপর এখান থেকে এখানে, তারপর এখান থেকে এখানে। তার মানে লোকটা কোন জায়গা থেকে কোন জায়গায় গিয়েছে, ধরো এই পয়েন্টটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তার মানে লোকটা ও থেকে সিতে গিয়েছে। তো আমরা কি বলতে পারি এখান থেকে, আমরা বলতে পারি যে ও সি ভেক্টর ইজ ইকুয়াল এটা প্লাস এই ভেক্টর প্লাস এই ভেক্টর। তার মানে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। তো এখানে ও এ ভেক্টর কত, ও এ মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর ভেক্টর, আর এক্স অক্ষ বরাবর 1 ইউনিট পরিমাণ, তার মানে আই ক্যাপ। আর এ বি ভেক্টর কত, এ বি ভেক্টর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর 2 ইউনিট পরিমাণ, এটা হবে জে ক্যাপ। আর আরেকটা হচ্ছে বিসি ভেক্টর, বিসি ভেক্টর হচ্ছে যে জেড অক্ষ বরাবর, তো এটা হবে 3 কে ক্যাপ। তাহলে ওসি ভেক্টর এখানের মধ্যে আসবে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে তোমরা একটা ভেক্টর তৈরি করবে। এখন ভেক্টর তো আমরা তৈরি করলাম, তো ওসি ভেক্টরের মান কত, তো ওসি ভেক্টরের মান হবে ওই শর্টকাটে যদি মেরে দাও যে আই এর সহগ হচ্ছে এখানে 1 স্কোয়ার, আর জে এর সহগ হচ্ছে 2 স্কোয়ার, কে এর সহগ হচ্ছে 3 স্কোয়ার। এখান থেকে কত আসবে ওপি ভেক্টরের মান, তো ওপি ভেক্টরের মান আসবে √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে তোমাদেরকে আমি মুখস্থ করাবো না, আমি তোমাদেরকে ফিল দেওয়ার চেষ্টা করবো। আমরা দেখবো যে আসলে কি মানটা সঠিক, আসলে কি ওপি ভেক্টরের মান হচ্ছে এতটুকু। তো চলো আমরা এখন দেখি যে ওপি ভেক্টরের মানটা আমরা কিভাবে বের করব।
এটা হচ্ছে জেড অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স, ওয়াই আর জেড। মনে করো একটা পয়েন্ট দেওয়া আছে এখানে, এই পয়েন্টের স্থানাঙ্ক মনে করো হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড। এই পয়েন্টটা মনে করো সি। তো আমাদের কি করতে হবে, যে এই সি পয়েন্টের অবস্থান ভেক্টর বের করতে হবে আর এই ভেক্টরের মানটা বের করতে হবে। তো এর অবস্থানটা আমরা কিভাবে বের করতে পারবো, এটা হচ্ছে এক্স ওয়াই তল। তো এই অবস্থান পাওয়ার জন্য প্রথমে এক্স অক্ষের দিকে এক্স ইউনিট পরিমাণ যেতে হবে, তারপর ওয়াই অক্ষের দিকে ওয়াই ইউনিট পরিমাণ আসতে হবে, তারপর জেড অক্ষের দিকে জেড ইউনিট পরিমাণ যেতে হবে। তাহলে আমরা কি পাবো, এই যে সি 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 বিন্দুর পজিশন ভেক্টর পেয়ে যাব। তো পজিশন ভেক্টর কি হবে, যে ও থেকে সি এর দিকে। এখান থেকে আমরা লিখতে পারতাম যে ও সি ইজ ইকুয়াল, ধরে নাও এই পয়েন্টটা হচ্ছে এ আর এই পয়েন্টটা বি। আমরা লিখতে পারি ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর। এখান থেকে আমরা এটাও লিখতে পারতাম, এটা আসবে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। কিন্তু আমাদের টার্গেট তো এটা ছিল না, আমাদের টার্গেট ছিল ও সি ভেক্টরের মান বের করা। তো চল আমরা মানটা একটু বের করি, দেখি যে এই ও সি ভেক্টরের মান কত আসে। তো এটা হচ্ছে ওয়াই জেড অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এই অবস্থানে যাওয়ার জন্য প্রথমে তুমি কি কাজ করবে, এক্স অক্ষের দিকে যাবে, তারপর তুমি ওয়াই অক্ষের দিকে আসবে। তো এই যে এক্স আর ওয়াই এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, অবশ্যই 90 ডিগ্রি। যেমন মনে করো এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তুমি চাচ্ছ যে এই অবস্থানটা বের করতে, মার্কারের এই স্পেসের অবস্থানটা বের করতে। তো এর জন্য তুমি কি কাজ করবে, প্রথমে এটা হচ্ছে ধরো রেফারেন্স পয়েন্ট, এটা এখানে প্রথমে তুমি এক্স অক্ষের দিকে আসবে, তারপর তুমি ওয়াই অক্ষের দিকে আসবে। তাহলে এই যে এক্স আর ওয়াই এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, অবশ্যই 90 ডিগ্রি। তাহলে এদের মধ্যবর্তী এই কোণটা হবে 90 ডিগ্রি, প্রথমে এক্স অক্ষের দিকে তারপর ওয়াই অক্ষের দিকে, আর কোণ হবে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা যদি বলতে পারি না যে এই মানটা আমরা কি ইজিলি বের করতে পারবো না। আর এই মানটা দেখো তো, এই মানটা কি, এই মানটা কি, এই মানটা না, দেখো তো। আর এটা এই মানটা কি, এটা কিনা দেখো তো। আর এটা একটা সমকোণী ত্রিভুজ। তা আমরা এখান থেকে আমরা যদি এই তলটা বোর্ডের মধ্যে লিখি, তাহলে আমাদের কাছে এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এক্স অক্ষের দিকে এক্স ইউনিট পরিমাণ আর ওয়াই অক্ষের দিকে ওয়াই ইউনিট পরিমাণ। তুমি প্রথমে এখানে গিয়েছো, তারপর এখান থেকে এখানে এসেছো। এখন যদি আমি এই মানটা বের করতে বলি, তুমি অবশ্যই বের করতে পারবে। এই মানটা হবে √x² প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে তোমরা এই মানটা ইজিলি বের করতে পেরেছো। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আর এক্স অক্ষের দিকে এক্স পরিমাণ, ওয়াই অক্ষের দিকে ওয়াই পরিমাণ। এই মানটা কত হবে, √x² প্লাস ওয়াই স্কোয়ার। আবার দেখো এই তলের সাথে এই যে এক্স ওয়াই তল, যেটা এই তলের সাথে এটা কি 90 ডিগ্রি কোণে আছে না। কিভাবে দেখো, এটা তো তোমার কাছে এক্স ওয়াই তল আর পয়েন্টটা তো এখানে না। তো প্রথমে তুমি এক্স অক্ষের দিকে এক্স পরিমাণ, ওয়াই অক্ষের দিকে ওয়াই পরিমাণ এসেছো। তো এই অবস্থানটা পাওয়ার জন্য তোমাকে আবার উপরের দিকে উঠতে হবে না। তোমার পয়েন্টটা তো এখানে না, এখানে তোমার পয়েন্টটা, তোমাকে উপরের দিকে উঠতে হবে। তো এই যে তলের সাথে এটা কি 90 ডিগ্রি কোণে আছে না। এখন তোমার কি দরকার, তোমার তো দরকার হচ্ছে যে এই ভেক্টরটা। তো এই ভেক্টরটা পাওয়ার জন্য তোমার কাছে কিন্তু এই মানটা জানা আছে। এই মানটা কোনটা, ওই যে এক্স ওয়াই তলের যে মান, এটা হচ্ছে সেটা। এখন এই তলের সাথে এটার সাথে আর এটা কত ডিগ্রি কোণে আছে, আবার 90 ডিগ্রি কোণে আছে। আবার বলছি যে এটা হচ্ছে তোমার কাছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আর এটা হচ্ছে ওই যে এক্স ওয়াই তলে তুমি যে মানটা বের করেছো, এটা হচ্ছে সেটা, এটা হচ্ছে এই মানটা। তারপর তোমাকে উপরে যেতে হলে তোমাকে কি করতে হবে, আবার জাম্প করতে হবে। তো এখানে তুমি চলে আসবা, এখানে আসার পর তুমি কি পাবা, এই সি বিন্দুর অবস্থান পেয়ে যাবা। তো তোমার থেকে কি করতে হবে, এতটুকু পরিমাণ উপরের দিকে উঠতে হবে। তার মানে হচ্ছে তোমাকে কি করতে হবে, যে এখান থেকে তুমি এই মানটা জানো, তোমাকে এই উপর পরিমাণ উঠতে হবে। আর এখন যদি তুমি দেখো
এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি করবে। আর এই তলের সাথে অর্থাৎ এই দাগটার সাথে এই যে এটার সাথে এটা কিন্তু 90 ডিগ্রি কোণেই আছে। এই যে দেখো 90 ডিগ্রি কোণে আছে, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণে। তাহলে আমরা বলতে পারি যে এই যেটা এটা হচ্ছে ও পয়েন্ট, আর এটা হচ্ছে √x² প্লাস y²। আর এই যে একটা দাগ দেওয়া আছে এটা তো z পরিমাণ না, আর এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো যদি বলা হয় যে এই মানটা কত, এই মানটা কি হবে? যেহেতু এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এটা যদি লম্ব হয়, কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রির সাথে লম্ব আর ভূমি থাকবে, 90 ডিগ্রি বিপরীতে থাকবে অতিভুজ। তাহলে এটা যদি লম্ব হয় এটা হবে ভূমি, আবার এটা যদি ভূমি হয় এটা হবে লম্ব, কিন্তু 90 ডিগ্রি বিপরীত যেটা সেটা হবে অতিভুজ। তাহলে যদি এটা অতিভুজ হয় এর মান কি হবে? এর বর্গ প্লাস এর বর্গ। তো এখানটি বেশি ঘিজিমিজি হয়ে গেছে, তো চলো আমরা এটাকে আরেকটু ফ্রেশ করে আঁকি। তো এটা হচ্ছে তোমার জেড অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে সেই তল, আর এটা হচ্ছে তোমার পয়েন্ট। এটা যেহেতু একটা তল, এই তলের সাথে এটা কত ডিগ্রি কোণে আছে? 90 ডিগ্রি কোণে আছে। এই যে তোমার কাছে এটা হচ্ছে তল, এই তলের সাথে এটা 90 ডিগ্রি কোণে আছে। এখন তুমি কি করবা? এক্স অক্ষের দিকে এক্স পরিমাণ যাবা, তারপর ওয়াই অক্ষের দিকে ওয়াই পরিমাণ আসবা, তার মানে তুমি এই মানটা পেয়ে গেছো। এই মানটা কত? √x² প্লাস y²। তোমার থেকে লাগবে কোন মানটা? এই মানটা লাগবে না, এটা তোমার কাছে ও সি। তো ও সি তোমার কাছে কি হবে? এটা তো তোমার কাছে এ, সরি এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তাহলে দেখো তো ও সি যেটা, এটা তো 90 ডিগ্রি কোণে আছে, যেহেতু এটা 90 ডিগ্রি এর বিপরীতটা হবে অতিভুজ। তাহলে কি আমি বলতে পারি যে ও সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল তোমার ও বি হোল স্কোয়ার প্লাস বিসি হোল স্কোয়ার? কারণ এটার বর্গ আর এটার বর্গ সমান কোনটা হবে? এটা হবে, কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই দুইটার বর্গ 90 ডিগ্রির সাথে যে দুইটা বাহু থাকবে সেই দুইটার বর্গের যোগফল অতিভুজের বর্গের সমান। তাহলে এই দুইটা বাহুর বর্গের যোগফল এটার বর্গের সমান। তো এখানে ওবি তো আমাদের কাছে জানা আছে না, ওবি এর মান কত? ওবি এর মান হচ্ছে √x² প্লাস y², আর এটা বের করতে হবে বর্গ। আর বিসি এর মান কত? বিসি এর মান কিন্তু জেড, তাহলে এখানে আসবে z²। তো এখান থেকে আমরা লিখতে পারি যে x² প্লাস y² প্লাস z²। তাহলে ওসি হোল স্কোয়ার সমান এটা আসছে, আর ওসি এর মান আসছে এখানের মধ্যে √x² প্লাস y² প্লাস z²। আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে ওসি এর মান কি। তার ওসি এর মান যা, এই যে ওসি ভেক্টরের মানটা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি √x² প্লাস y² প্লাস z²। এই ক্ষেত্রে তোমরা চাইলে শর্টকাটে মারতে পারো, বাট তোমাদের এটা জানা উচিত। যদি তোমরা প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে পড়ো তাহলে তোমাদের কাছে মনে হবে পড়ালেখাগুলো অনেক কম, আর তোমরা একটার সাথে আরেকটা লিঙ্ক করতে পারবে। তো চলো আমরা একটা প্রবলেম প্র্যাকটিস করি, যাতে তোমাদের মনে যে কনফিউশন ছিল সেগুলো দূর হয়ে যায়। ধরো একটা পয়েন্ট দেওয়া আছে, কোয়েশ্চেন নাম্বার 1, যে 2, -3, 4। এই বিন্দুটার অবস্থান ভেক্টর কত আর ভেক্টরের মান কত? তো এটা হচ্ছে জেড অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন এই যে বিন্দু যেটা, এটা তো আর এক্স্যাক্টলি আঁকা সম্ভব না, তো আমরা মোটামুটি একটা রাফ ফিগার রেখে নিব। তো ধরে নিচ্ছি এই বিন্দুটা হচ্ছে এখানে। তাহলে এর অবস্থান পাওয়ার জন্য প্রথমে এক্স অক্ষের দিকে এক্স পরিমাণ যেতে হবে, তারপর ওয়াই অক্ষের দিকে আসতে হবে, তারপর জেড অক্ষের দিকে যেতে হবে। এটা হচ্ছে এক্স ওয়াই তল, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই তল। আর এই পয়েন্টটা হচ্ছে 2, -3 আর 4। তাহলে প্রথমে এক্স অক্ষের দিকে যেতে হবে আমাদের কাছে 2 পরিমাণ, তারপর ওয়াই অক্ষের দিকে -3 পরিমাণ, আর জেড অক্ষের দিকে 4 পরিমাণ। তো ধরে নিচ্ছি এটা হচ্ছে ও পয়েন্ট, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এই পয়েন্টটা হচ্ছে সি। আমাদের দরকার হচ্ছে ওসি ভেক্টর, আর ওসি ভেক্টরই হচ্ছে এই বিন্দুর অবস্থান ভেক্টর। তো ওসি ভেক্টর সমান আমরা কি লিখতে পারি? যে ওসি ভেক্টর সমান এই ভেক্টর প্লাস এই ভেক্টর প্লাস এই ভেক্টর, কারণ এই তিনটা ভেক্টর যা ইন্ডিকেট করে ও একই তা ইন্ডিকেট করে। তাহলে আমরা লিখতে পারি যে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। ও এ ভেক্টর এখানে আসবে 2i, আর এ বি ভেক্টর আসবে -3 দ্বারা বোঝাচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে। তাহলে আমাদের কাছে এ বি ভেক্টর যেটা আসবে
সেটা হবে ওয়াই অক্ষের দিকে 3 ইউনিট, যেহেতু নেগেটিভ দিকে সেজন্য মাইনাস জে। এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস 3 জে ক্যাপ। তাহলে এখান থেকে আসবে মাইনাস 3 জে ক্যাপ প্লাস বিসি ভেক্টর। তো বিসি ভেক্টর হচ্ছে 4 কে ক্যাপ। এখান থেকে আমরা বলতে পারি যে এখানে 2 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। আর সরি এটা হচ্ছে ভেক্টর। আর ভেক্টরের মান কত হবে? ওসি ভেক্টরের মান হবে আই এর সাথে যে সহগটা দেওয়া আছে সেটার বর্গ, তারপর জে এর সাথে যে সহগটা দেওয়া আছে সেটার বর্গ। এখানে আমরা -3 নিব না, -3 নিলেও অ্যান্সারটা একই আসবে। কারণ যখন আমরা এটা প্রমাণ করেছি তখন কিন্তু আমাদের কাছে এই বাহুটার দৈর্ঘ্য প্রয়োজন ছিল, এই বাহুটার দৈর্ঘ্যের প্রয়োজন ছিল, এই বাহুটার দৈর্ঘ্যের প্রয়োজন ছিল, নাকি আমাদের কাছে নেগেটিভ মান প্রয়োজন ছিল? আমাদের কাছে নেগেটিভ মানের প্রয়োজন ছিল না, আমাদের কাছে বাহুগুলোর দৈর্ঘ্যের প্রয়োজন ছিল। আর বাহুগুলোর দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না। তো এই ক্ষেত্রে আমরা নেগেটিভ পজিটিভ নিয়ে কোনো ঝামেলা করব না। যদি নেগেটিভ নিয়েও ঝামেলা করি আমাদের অ্যান্সার একই আসবে। কিভাবে? এদিকে দেখো, ধরো তুমি এখানে নেগেটিভ নিয়েই কাজ করতে চাচ্ছ, তাহলে কি হবে? যে ওসি ভেক্টরের মান এখানে আসবে 2 হোল স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার প্লাস 4 হোল স্কোয়ার। এখান থেকে আসবে 2 হোল স্কোয়ার। তো আমরা জানি যদি মাইনাস থাকে আর পাওয়ার যদি কি হয়, জোর হয়, তাহলে পজিটিভ হয়ে যাবে। তাহলে 3 স্কোয়ার আর এখানে 4 স্কোয়ার। তো গরিফের অ্যান্সার কী আসবে? তোমার কাছে একই আসবে। কিন্তু তোমাদের যে কনসেপ্ট, যে চিন্তা ভাবনা, সেটা রং। এরকম চিন্তা ভাবনা করা উচিত না। আর এরকম রং চিন্তা ভাবনা করার কারণে তোমাদের ফিজিক্সটা কঠিন হয়ে যায়। তো তোমাদের রং চিন্তা ভাবনা করা উচিত না, অলওয়েজ রাইট চিন্তা ভাবনা করা উচিত। তাহলে এখান থেকে আমরা ওসি ভেক্টরের মান পেয়ে গেলাম। আবারও বলছি, নেগেটিভ পজিটিভ নিয়ে আমরা কোনো ঝামেলা করব না, আমরা শুধুমাত্র মানটা নিব। কারণ যখন আমরা এই প্রমাণটা করেছিলাম শুধুমাত্র আমাদের এই বাহুর দৈর্ঘ্যের প্রয়োজন ছিল আর এই বাহুর দৈর্ঘ্যের প্রয়োজন ছিল, তখন আমরা এই বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। যখন আমরা এই বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, এই দুইটার থেকে আমরা এটা বের করেছি। তখন এই বাহুর দৈর্ঘ্যের প্রয়োজন ছিল আর এই বাহুর দৈর্ঘ্যের প্রয়োজন ছিল। এখানে শুধুমাত্র আমরা কতটুকু মান সেটা নিব, আর কোন দিকে সেটা আমরা নিব না। আশা করি তোমরা এখন ত্রিমাত্রিক ব্যবস্থায় ভেক্টর নির্ণয় করতে পারবে এবং ভেক্টরের মান বের করতে পারবে। তো আজকের লেকচারে আমরা কি শিখলাম? ভেক্টর আমাদের লাইফে কেন প্রয়োজন সেটা শিখলাম। তারপর ভেক্টরের ইন্ট্রোডাকশন দেখলাম। তারপর আমরা কিছু এক্সাম্পল দেখলাম। আর দ্বিমাত্রিক ব্যবস্থা, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কি সেটা জানলাম। তারপর দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে ভেক্টর রিপ্রেজেন্ট করা হয় সেটা দেখেছি। তো নেক্সট ক্লাসে আমরা দেখব ভেক্টরের প্রকারভেদ। এরপর আমরা ভেক্টরের বিভিন্ন ধরনের অপারেশন নিয়ে আলোচনা করব। আজ এতটুকু। আল্লাহ হাফেজ।